আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়াপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আহ, অনেকের হয়তোবা অনেক বেশি মন খারাপ, আবার অনেকের মন অনেক বেশি ভালো, কারণ সে ঢাবিতে একটা টপ করার মতো পজিশন হয়তোবা সে পারবে, বা এইরকম ভাবে সে পরীক্ষা দিয়েছে, নিজে নিজেই কনফিডেন্স পাচ্ছে। আবার অনেকেই এমন আছে যারা একটু হতাশ হয়ে আছে। ঠিক আছে, তো এইরকম আপস অ্যান্ড ডাউনস, এইভাবেই মূলত মানুষের জীবন। সো কোনো ধরনের টেনশন নেই। আমরা যারা আছি, আমাদের জীবনগুলো এভাবেই চলে। ঠিক আছে, তো খুব বেশি আপসেট বা অনেক বেশি আহ, কি বলে দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, কারণ এখনো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। ঠিক আছে, কেবলমাত্র একটা বিশ্ববিদ্যালয় গেল, এরপরে কিন্তু আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। সো তোমরা সবার পরীক্ষা কার কেমন হলো? তোমাদের সবার সাথে হয়তো বা ওই রকম ইন্ডিভিজুয়ালি দেখা হয়নি। আহ, বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা দিয়েছো। ওভারঅল তোমরা একটু জানাও যে তোমাদের পরীক্ষাটা কেমন হইলো। আমরা উইদিন 2 মিনিটস আমরা হচ্ছে আমাদের লাইভে আমরা চলে যাব। একটু আমি শেয়ার করে দেই, তোমরা সবাই যার যার জায়গা থেকে আজকের ক্লাসটাকে তোমরা একটু শেয়ার করে দাও। আমরা সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ আমরা শিখব। সবাই তোমরা একটু তোমাদের যার যার জায়গা থেকে আজকের ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আদাব ভাইয়া, স্বর্ণালী সেতু। এবং তোমাদের পরীক্ষা কেমন হলো? আমরা এখন বাজতেছে হচ্ছে 36, আমরা 38-এর ভিতরে আমরা আমাদের মেইন যে ক্লাস, ঠিক আছে, আজকের মূল যে ক্লাস, আমরা মূল ক্লাসের মধ্যে ঢুকে যাব। আব্দুল হাদি রিটেনে ভালো হয়নি। আচ্ছা, নাতাশা আফরোজ বেশি ভালো হয় নাই। প্রশ্ন জিকে অনেকটা কঠিন হয়েছে, যতটুকু প্রশ্ন দেখলাম, যে জিকে আসলে তোমাদের সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, সাম্প্রতিক বিষয়গুলোকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে তোমাদের প্রশ্নগুলো আসলে করা হয়েছে। সো নো প্রবলেম, সামনের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও আশা করা যায় একটু কিন্তু মানে ভিন্ন রকম একটু তিরিং বিরিং টাইপের প্রশ্ন কিন্তু মানে গতানুগতিক প্যাটার্ন থেকে বের হয়ে যেতে পারে। আবার দেখলাম বাংলায় তোমাদের মানে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে দিলে একটা কথা ছিল, বাট ফুল সিলেবাসেরও বাহির থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। জ্যোথি, চেষ্টা করেছো, আল্লাহ ভরসা। ঠিক আছে, তো কিন্তু ইংলিশের যে প্রশ্নটা দেখলাম, ইংলিশের প্রশ্নটা আশা করি তোমাদের খুব বেশি কঠিন কিন্তু হয়নি। তোমরা আমাদের এখানে যারা ক্লাসগুলো করেছো, আমার নিশ্চিত মনে আছে, আমার হচ্ছে আমি তোমাদেরকে সেন্টেন্স মেকিং এর ওইখানে যে 5টা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ডের মধ্যে আমি তোমাদের 2টা ওয়ার্ড ডিরেক্ট আমি তোমাদের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, বলেছিলাম যে একটা হচ্ছে কল ইট আ ডে, হ্যাঁ, আর হচ্ছে ফর্টিটিউড। এই 2টা ওয়ার্ড কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে ক্লাসেই কিন্তু পড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে, তোমরা এটা স্লাইডে হয়তো পাইছো। বাকি তোমরা যারা আমার 6 ঘন্টার যে ক্লাসটা করছো সেখান থেকেই কিন্তু আমি কন্ডিশনালের উপরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু অনেকগুলো সলভ করিয়েছে। সো তোমরা আমাদের এখানে যারা ক্লাস করেছো, তোমাদের কিন্তু 15টার ভিতরে মানে আমার ক্লাস থেকে হুবহু মোটামুটি তোমরা কিন্তু 8টা বা 10টা এরকম প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু পেয়েছো আশা করি। যাই হোক, আমি এসবই বিশ্বাসী না, কারণ আমি মনে করি যে এটা আসলে আমার আইডিওলজি তোমার সাথে না মিলতে পারে বা অনেক টিচারের সাথে না মিলতে পারে। আমি আসলে মনে করি যে কমন বলতে কিছু হয় না, ঠিক আছে, এবং আমি কমনে বিশ্বাসী না। তুমি ভালোভাবে প্রিপারেশন নিবা, কোনো কিছুই বাকি রাখবা না। আমি তোমাদের লাস্ট ক্লাসেও কিন্তু বলেছিলাম যে আসলে কমন বা হচ্ছে এইখান থেকে হুবহু কমন, এখান থেকে হুবহু কমন, এমন আসলে এগুলো আসলে হাইপোথেটিক্যাল কথাবার্তা। কারণ প্রশ্ন যারা করবে তারা তো আর আমাদের এই বই থেকে বা হচ্ছে আমাদের এই ক্লাস থেকে তারা তো আর প্রশ্ন করবে না, তাই না? তারা প্রশ্ন করবে তাদের মতো। সো এখানে কতটা কমন পড়লো না, এগুলো বিষয় নিয়ে আসলে কথাবার্তা না বলাই উচিত। ঠিক আছে, এখন আমাদের সামনে যে যুদ্ধ আছে, আমরা সামনের যুদ্ধে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিলাম যে আসলে আমরা যেভাবে পড়তেছি, এই যে কাটসাট মার্কা পড়াশোনা, এটা দিয়ে আসলে জীবন চলবে না, বা এটা দিয়ে ভালো কিছু করা যাবে না। ঠিক আছে, কিন্তু আগামী যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যদি ক্র্যাক করতে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ মানে তোমার সহজভাবে যে পরীক্ষা দিতে পারতা, তোমার এই সহজভাবে পরীক্ষা দেওয়ার ইয়া শেষ। এখন সামনের যে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক 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 বেশি কঠিন হবে, এটা তুমি 100% শিওর থাকতে পারো। এবং সামনের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন সামনে খুলনা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ,
এবং লাস্ট গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটের প্রশ্নটা দেখলাম, সেখানেও কিন্তু তোমাদের গ্রামার থেকে বেশি প্রশ্ন আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালজি থেকে মেমোরাইজিং পার্টের একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। তাছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গতানুগতিক অনেক সহজ হয়, ঠিক আছে। তো ওইটা তোমরা পারবা ক্র্যাক করতে, আমরা সেটা ক্লাসে আমরা পড়াশোনা করলে দেখতে পারবো। এছাড়াও জাহাঙ্গীরনগর এবং হচ্ছে রাজশাহী আর হচ্ছে তোমার চট্টগ্রাম, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ক্র্যাক করতে গেলে এখানে যেহেতু এমসিকিউ অনেকগুলো থাকে, প্রায় 40টার মতো এমসিকিউ থাকে। সো এই 40টা এমসিকিউ এর মধ্যে দেখা যায় তোমার মানে মেমোরাইজিং এ থাকবে 7-8টা মেমোরাইজিং পার্ট থেকে থাকবে। তো আমরা মেমোরাইজিংও প্র্যাকটিস করব। এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে হয় কি, বিসিএস প্রশ্ন ব্যাংক যদি কেউ সলভ করে ভালোভাবে, মানে বিসিএস এর প্রশ্নগুলো এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ ওই ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, এবং আমি তোমাদেরকে বারবার বলতেছি টোফেল, ঠিক আছে, হয় তুমি ক্লিপস টোফেল পড়তে পারো অথবা হচ্ছে ব্যারেন্স টোফেল পড়তে পারো। কি বললাম বলো তো? একটা হচ্ছে ক্লিপস টোফেল আর একটা হচ্ছে ব্যারেন্স টোফেল। এই ক্লিপস অথবা হচ্ছে তোমার ব্যারেন্স, যে কোনো একটা টোফেল তুমি নিয়ে এখন থেকে পড়াশোনা শুরু করো। তোমরা যদি পড়তে পারো আলহামদুলিল্লাহ, না পড়তে বলে সমস্যা নেই, আমি টোফেলের উপরে তোমাদের 4টা ক্লাস নেব। 4টা ক্লাসে আমি তোমাদের পুরো টোফেলটাকে আমি শেষ করে দেবো, ঠিক আছে। ব্যারেন্স টোফেল থেকে অলরেডি আমি তোমাদেরকে লাস্ট যে ক্লাসটা করিয়েছিলাম না, যেই ক্লাস থেকে তোমরা অনেক বেশি কমন পেয়েছো, সেই ক্লাস থেকে আমাকে এক স্টুডেন্ট বললো যে ও নাকি হচ্ছে 8টা ওইখান থেকে কমন পেয়েছে। তো ওইটা কিন্তু আমি তোমাদেরকে ব্যারেন্স টোফেল থেকে পড়াইছি। এবং আমি ইনশাআল্লাহ তোমাদের এই নেক্সট পরীক্ষাগুলোর আগেই তোমাদেরকে আমি ওভারঅল 4টা ক্লাসের মাধ্যমে পুরো ক্লিপস টোফেল যেটা আছে, এখানকার মিনি টেস্ট, এক্সারসাইজ, এগুলো সব আমি সলভ করাবো। এবং কম্প্রিহেনশনের উপরে আমি ক্লাস নেবো। সেখান থেকে তোমাদের কিন্তু চট্টগ্রাম এবং রাজশাহীতে তোমরা হুবহু কম্প্রিহেনশন যে প্রশ্নগুলো আছে, এই কম্প্রিহেনশন প্রশ্নগুলো তোমরা কিন্তু হুবহু কমন পাবা, ঠিক আছে। এবং এই বিসিএস এর প্রশ্নগুলো আমার টার্গেট আছে মোটামুটি আমরা হচ্ছে 25তম বিসিএস পর্যন্ত, এবং আজকে আমরা 5টা বিসিএস সলভ করবো, 45 থেকে হচ্ছে 49, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ এরকম ধারাবাহিক আর 3টা ক্লাসে আমরা আগামীকালকে তোমাদের যে ক্লাসটা হবে সেইখানে আমরা 35 পর্যন্ত করবো, 35 থেকে 44 পর্যন্ত। এবং এরপর আমরা আরেকটা ক্লাস নেবো, সেখানে 25 থেকে হচ্ছে 35 পর্যন্ত। আমরা মোটামুটি 25তম থেকে হচ্ছে এই পর্যন্ত আমরা বিসিএস প্রশ্নগুলো সলভ করব। এখান থেকে দেখবা তোমরা অনেকগুলোই কমন পেয়েছো। এখানে আমরা গ্রামার আইটেমটা রেখেছি আর হচ্ছে ভোকাবুলারি আইটেম রেখেছি। গ্রামার এবং ভোকাবুলারির ভিতরে ইডিয়ম এন্ড ফ্রেজেস থাকতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থাকতে পারে, ঠিক আছে, মানে একদম পুরা মিলাইয়া। তো এর মধ্যে থেকে দেখবে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ, একদম হুবহু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। এরপরে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের আইকিউ ক্লাস, তারপরে হচ্ছে আরো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেগুলো আছে, ম্যাথস, ঠিক আছে, এই সব ক্লাস তোমরা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে পাবা। সো তোমরা যারা দেখতেছো তোমরা সবাই ক্লাসটাতে হচ্ছে একটু শেয়ার করে দাও, কারণ শেয়ার করে দিলে আমরা তোমাদেরকে এই পিডিএফটা কিন্তু প্রোভাইড করব, ঠিক আছে। ওকে, অনেকগুলো কথা বললাম। তোমরা সবাই একটু কথাবার্তা কম বলবা, কারণ অনেকের মন খারাপ, অনেকেই হয়তোবা এমন বলতেছো যে কত পাইলে কত হবে, এই কথাগুলো বলবা না, এগুলো চেক করবে না। তোমার সামনের যে নেক্সট টার্গেট, সেই নেক্সট টার্গেটটা তোমরা এখন ফোকাস করো। কারণ দেখবা যে অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক টপ পজিশন করবে, তারা আসলে এইভাবে জিজ্ঞেস করে না যে এইখানে কত, যা হওয়ার হয়েছে এখন সামনেরটাতে ফোকাস করো। ওকে, আচ্ছা। তো আজকের জন্য ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, সবাই তোমরা কোশ্চেন অ্যান্সার করবে, আমরা কোশ্চেন একসাথে সলভ করবো। তোমাদের আমি 30 সেকেন্ড টাইম দেবো, 30 সেকেন্ডের ভিতরে তোমরা এগুলো অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে হচ্ছে আমি কিন্তু তোমাদের এই অ্যান্সারগুলো আমি করে দেবো। ফার্স্ট এটা দেখো, হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার, ঠিক আছে। এই যে নেইবার, আচ্ছা, এই নেইবার এটা কোন নাউন? সবাই তোমরা ঝটপট করে অ্যান্সার করবা। ওকে, এটা নেইবার, নেইবার মানে কি বলতো? নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, রাইট? আচ্ছা, এই যে নেইবার, নেইবার এর মানে কি? নেইবার এর মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী। এখন এই প্রতিবেশীটা কোন নাউন? ফেমিনাইন, ফেমিনাইন মানে কি? ফেমিনাইন মানে হচ্ছে তোমার এটা জেন্ডার, জেন্ডার আমরা জানি 4টা জেন্ডার, 4টা জেন্ডারে কিন্তু এখানে দেওয়া আছে। ফেমিনাইন জেন্ডার হচ্ছে যেগুলো আর কি তোমার মহিলাবাচক, স্ত্রীবাচক। এরপরে ম্যাসকুলাইন মানে কি? ম্যাসকুলাইন মানে হচ্ছে তোমার পুরুষবাচক, ঠিক আছে। নিউটার যেটা আছে, যেটাকে আমরা হচ্ছে তোমার ওই যে ক্লিপ লিঙ্গ বলে থাকি, আর একটা হচ্ছে তোমার এই যে কমন জেন্ডার বা হচ্ছে উভয় লিঙ্গ। তাহলে দেখো তো, এই প্রতিবেশী যে শব্দটা আছে, এই প্রতিবেশী শব্দটা এটা কিসের সাথে যাচ্ছে বলো তো? প্রতিবেশী, আমরা কিন্তু প্রতিবেশী যখন বলি তখন ছেলে যদি হয় তাও আমরা তাকে প্রতিবেশী বলি, মেয়ে যদি হয় তাও তাকে আমরা কি বলি? প্রতিবেশী বলি। সো আমরা এখানে দেখতে পারতেছি এটা হচ্ছে কমন জেন্ডার, ঠিক আছে। তাহলে এখানে দেখো জেন্ডার থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসছে। তো এই প্রশ্নটা তোমরা এমনও হতে পারে তোমরা হুবহু পেয়ে যেতে পারো, বা এটাকে একটু ঘুরায় কিন্তু প্রশ্নটা আসতে পারে। সো তোমরা আরো এইরকম কিছু কমন জেন্ডার কি কি হতে পারে তোমরা একটু ঝটপট এইভাবে একটু কমেন্টে তোমরা লিখবা। ভেরি গুড। আচ্ছা, নেক্সট, সামওয়ান sneezed loudly at the back of the hall, ঠিক আছে, এটা 2 নম্বর প্রশ্ন।
হল। ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্নিজড, এই যে স্নিজড যে ভার্বটা আছে, ঠিক আছে, এই স্নিজড এই ভার্বটা কোন প্রকার ভার্ব? তাহলে ভার্ব অ্যান্ড ইটস টাইপস এখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। তাহলে এই যে স্নিজড, এই স্নিজডটা এটা কোন প্রকারের ভার্ব? একটা হচ্ছে কাজেটিভ ভার্ব, নাকি ইন্ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, নাকি হচ্ছে তোমার ফ্যাক্টিটিভ ভার্ব? কাজেটিভ ভার্ব কি বলতো? কাজেটিভ ভার্ব আমরা সবাই জানি, কাজেটিভ ভার্ব হচ্ছে তোমার এই যে এগুলো, ঠিক আছে, অর্থাৎ হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাঁ মেক, এরপরে হচ্ছে লেট, তারপরে হচ্ছে গেট, হ্যাঁ তারপরে হচ্ছে গেট, আচ্ছা হ্যাভ, মেক, লেট, তারপর হচ্ছে গেট, ঠিক আছে। এই যে এগুলো যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো হচ্ছে কাজেটিভ ভার্ব। এই কাজেটিভ ভার্ব মানে কি? কাজেটিভ ভার্ব মানে হচ্ছে নিজে যখন কেউ কাজটা না করে আরেকজনকে দিয়ে যদি কেউ কোনো কাজ করায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? কাজেটিভ ভার্ব বলি। আচ্ছা, এই কাজেটিভ ভার্ব কিন্তু আমরা বলি। তাহলে এখানে কি স্নিজড এটার মধ্যে কি কাজেটিভ ভার্ব কি আছে বলো তো? এখানে কিন্তু আমরা কাজেটিভ ভার্ব দেখতেছি না। এরপরে সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব কোনটা? ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটার কোনো কি থাকবে না? অবজেক্ট থাকবে না, যেটার কোনো অবজেক্ট লাগবে না, অর্থাৎ সেই সেন্টেন্সটা পুরোপুরি তার মিনিংটা প্রকাশ করার জন্য কোনো প্রকার অবজেক্টের মুখাপেক্ষী না। যেমন স্লিপ, ঠিক আছে, আমি বললাম যে আই স্লিপ, আমি ঘুমাই। তাহলে এখন আমি কি এমনটা বলতে পারি যে আই স্লিপ, মানে স্লিপ ঘুমানোর জন্য এখানে কিন্তু আসলে কোনো আরেকটা অবজেক্টের কিন্তু আমার দরকার হয় না। যদি যেহেতু অবজেক্টের যদি দরকার না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এরপরে আসে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা এটার জন্য কি লাগে বলতো? এটার জন্য কিন্তু একটা অবজেক্ট লাগে, অর্থাৎ যেটার কোনো অবজেক্ট থাকে সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ। যেমন আই রিড দ্য বুক, আমি বই পড়ি, ঠিক আছে, আমি বই পড়ি। তাহলে এই যে আমি বই পড়ি বললাম, ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার কি বলতো? এটা হচ্ছে তোমার একটা ট্রানজিটিভ ভার্ব। এরপর আসে তোমার এই যে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলো? ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে, ধরো আমি বললাম যে হি মেড মি ক্যাপ্টেন, ঠিক আছে, হি মেড মি ক্যাপ্টেন। এই যে মানে একটার সাথে আরেকটা যে এক্সট্রা কিছু এরকম আমি কমপ্লিমেন্ট যুক্ত করলাম, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে এইখানে দেখো তো, এখানে হি স্নিজড লাউডলি, তাহলে লাউডলি এটা একটা কি বলতো? এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এখানে একটা কি হিসেবে কাজ করতেছে? অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। এরপরে অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তোমরা যারা আমার 6 ঘন্টার ক্লাসটা করছো, সেখানে আমি কিন্তু বলছি যে প্রিপোজিশনের পরে যা কিছুই থাকুক না কেন, সেটা কিন্তু কোনো অবজেক্ট ফ্রেজ বা হচ্ছে তোমার সেটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করে না, সেটা কিন্তু ডিরেক্ট হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে তোমার কিন্তু কাজ করে। তাহলে দেখো, এটা আমরা অ্যাডভার্ব পাচ্ছি, তারপরে এইটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ওয়ান কাইন্ড অফ। আরো যদি ইন ডেপথে গিয়ে বলি, তাহলে সেটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এই পুরোটার ভিতরে কিন্তু আমরা কোনো অবজেক্ট দেখতেছি না। যেহেতু অবজেক্ট দেখতেছি না, তাহলে এটা আমাদের কি হবে বলতো? এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। তোমরা সবাই ট্রানজিটিভ ভার্ব কেন বললা? সবাই ম্যাক্সিমামে হচ্ছে সি অ্যান্সার দিয়েছো। এই বাচ্চারা, তোমরা সি অ্যান্সার কেন দিলা? এখানে কি কোনো অবজেক্ট আছে? তোমরা কি অবজেক্ট দেখতে পাচ্ছ? অবজেক্ট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে না তোমরা সেটাকে বলবা হচ্ছে তোমাদের ট্রানজিটিভ ভার্ব, বাট এখানে তো কোনো অবজেক্ট নাই। সো যেহেতু অবজেক্ট নাই, সেই কারণে আমরা এটাকে কি বলতেছি? এটাকে আমরা বলতেছি একটা ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে, নেক্সট, আ পারসন হু লিভস হিজ হার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি। দেখো, পার্মানেন্টলি আছে, পার্মানেন্টলি অ্যানাদার, ঠিক আছে, অন্য একটা দেশে। অর্থাৎ যখন একজন নিজ দেশ থেকে অন্য দেশে একদম স্থায়ীভাবে, ঠিক আছে, কিভাবে বলতো? স্থায়ীভাবে, স্থায়ীভাবে অন্য দেশে কেউ যদি পার্মানেন্টলি সেটেল হইতে চায়, তাহলে আমরা সেটাকে কি বলি? এইখানে তোমাদের এই মানে কনফিউশন যে ওয়ার্ডগুলো আছে, কনফিউশন ক্রিয়েট করে এরকম কিছু ওয়ার্ড আছে। যেমন তোমাদের এই লাস্ট এই যে গতকালকে যে পরীক্ষাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখানে কিন্তু তোমার এই যে এফেক্ট আর হচ্ছে এই যে ইফেক্ট, এইখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসছিল। আমি তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো পড়াইছিলাম, ঠিক আছে, যে এখানে এফেক্ট যেটা আছে এটা ভার্ব হিসেবে কাজ করে, ইফেক্ট যেটা আছে এটা কিন্তু কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অনুরূপভাবে কিন্তু আরো আছে, কি বলতো? এই যে লে, হ্যাঁ, তারপরে হচ্ছে এটার যে পাস্ট ফর্ম, এটা হচ্ছে তোমার লেট, এরপরে হচ্ছে তোমার এটা হচ্ছে লেট। লেট মানে কি বলতো? লেট মানে হচ্ছে রাখা, বা হচ্ছে তোমার কোনো কিছু রাখা বা শোয়ানো, বা হচ্ছে ডিম পাড়া, ঠিক আছে। অনুরূপভাবে কিন্তু আরেকটা আছে LIE, লাই মানে হচ্ছে মিথ্যা বলা। এটার যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে লে, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা সেটা হচ্ছে লেইন, ঠিক আছে। এটার মানে হচ্ছে তোমার ওই যে আমরা যে ঘুমানো বলি বা শোয়া বলি, ঠিক আছে, এটা। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। এখান থেকে দেখবা তোমরা কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন এসে যাবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে লে ভার্ব 1, এইখানে যেটা ভার্ব 1 যেটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এই যে ইনট্রানজিটিভ ভার্ব যেখানে হচ্ছে, সেখানে কিন্তু সেটা ভার্ব 2 হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। অনুরূপভাবে এইখানে কনফিউশনে পড়বে এই যে ইমিগ্রেন্ট আর হচ্ছে তোমার এই যে ইমিগ্রেন্ট, ঠিক আছে। একটা শুরুতে আই আছে আর একটা শুরুতে কি আছে বলতো? একটা শুরুতে দেখো আই আছে,
এই যে একটা শুরুতে আই আছে আর একটা শুরুতে ই আছে, এই জায়গাতে তোমরা পার্থক্যটাই পড়বা, ঠিক আছে? যে একজন মানুষ যখন সে নিজ দেশ থেকে অন্য দেশে পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য যাবে, সেটাকে আমরা আই দিয়ে ইমিগ্রেন্ট বলবো নাকি হচ্ছে ই দিয়ে ইমিগ্রেন্ট বলবো? দেখো এইটা কিন্তু খুব ভালোভাবে বুঝবা, ঠিক আছে? এইরকম আরো একটা আছে তোমার এই যে মাইগ্রেন্ট। মাইগ্রান্ট বলতে এটা মাইগ্রান্ট না, এইখানে বলা হয় তোমার মাইগ্রেট, GRAT, মাইগ্রেট, এনটা নাই, ঠিক আছে? মাইগ্রেট। আচ্ছা, এই তিনটার ভিতরে পার্থক্যটা বুঝো। যখন তুমি 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 বাংলাদেশে আছো, তুমি ধরো আমেরিকাতে যেতে চাচ্ছ, তুমি এমনটা মনে ইন্টেনশন নিচ্ছ যে আমি আমেরিকাতে গিয়ে ওখানে পার্মানেন্টলি সেটেল হব, তাহলে তোমার জন্য ব্যবহৃত হবে ই দিয়ে, ঠিক আছে? অর্থাৎ ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট অর্থাৎ তুমি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, কিন্তু তুমি তোমার দেশ থেকে অন্য দেশে যদি পার্মানেন্টলি সেটেল হতে চাও, তাহলে সেই ক্ষেত্রে সেটা ই দিয়ে হবে ইমিগ্র্যান্ট। আবার অন দ্য আদার হ্যান্ড, অন্য দেশ থেকে তোমার দেশে কেউ যদি পার্মানেন্টলি সেটেল হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আই দিয়ে ইমিগ্রেন্ট, অর্থাৎ অন্য দেশ থেকে আসা, ঠিক আছে? অন্য দেশ থেকে, অন্য দেশ থেকে, অন্য দেশ থেকে তোমার দেশে কেউ যদি এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো কি ইমিগ্রেন্ট। অর্থাৎ অনেক প্রবাসী বাংলাদেশি, প্রবাসী মানে প্রবাসী বললে ভুল হবে, অনেক বিদেশি মানুষজন বাংলাদেশে এসে থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে আই দিয়ে ইমিগ্রেন্ট। অন দ্য আদার হ্যান্ড, আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে গিয়ে থাকে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ই দিয়ে ইমিগ্রেন্ট বলি। ক্লিয়ার? এরপরে আরো আমি কিছু কনফিউশন ওয়ার্ড তোমাদেরকে দেখাই দিলাম, এফেক্ট দেখাই দিলাম, তারপরে হচ্ছে যে লে যে বিষয়টা সেটা দেখাই দিলাম। এরকম অনেকগুলো আছে। এই যে কনফিউশন যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে? এই কনফিউশন যে ওয়ার্ড আছে, কনফিউশন ওয়ার্ডের উপরে কিন্তু আমার আলাদা একটা ক্লাস আছে, ঠিক আছে? আদিল স্যার ইংলিশ ইউটিউবে যদি তোমরা সার্চ দাও, তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে ওইখানে কিন্তু আমার স্পেশাল কিন্তু শুধু কনফিউশনাল ওয়ার্ডের উপরে কিন্তু বিশাল বড় একটা ক্লাস আছে। সেই ক্লাসটা তোমরা দেখলে কিন্তু আরো অনেকগুলো কনফিউশন ওয়ার্ড কিন্তু তোমরা শিখতে পারবা, এবং আমি তোমাদের ওইখানের উপরে আরো একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। এরপরে দেখো, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি, এটা 3 নাম্বার, সবাই অ্যান্সার করো। তাহলে আগের প্রশ্নটা কি তোমরা সবাই বুঝছো বলো তো? এই আব্দুল হাদি, রিটেনে ফেইল আমি শিওর, তুমি এই ধরনের কথা বলতেছো কেন ভাইয়া? কোনো কথা নাই, রিটেন যা হবার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গতকালকে শেষ না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ওই পর্যন্তই রাখো, শেষ। আর ওইটা নিয়ে কোনো কথাই বলবা না। এখন তোমার সামনে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে ক্র্যাক করতে হবে, ঠিক আছে? অন্য কোনো কথাবার্তা কেউ বলবা না, কোনো মনোযোগ ফোকাস রাখো, কারণ এতদিন থেকে যা করছো সামনে দেখো তোমাদের 21 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তিরিং বিরিং প্রশ্নের জনক, ঠিক আছে? তো এখন সময় নষ্ট করা যাবে না, এবং পরপরে পরীক্ষা এই আগামী 2 মাসের ভিতরে তোমার কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাবে। সো 2 মাসের ভিতরে তোমার পুরো প্রিপারেশনটাকে কিন্তু গুছাতে হবে। এতদিন যা করছো, এখন তোমরা কেউ আর কোনো ধরনের এই একটু করো না, একটা সিট সিকিউর করো, তারপরে এনজয় ইওর লাইফ, ঠিক আছে? এনজয় ইওর সিচুয়েশন, এভরিথিং তুমি তখন হচ্ছে তুমি এনজয় করতে পারবা, মজায় থাকবা। কিন্তু যখন দেখবা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিলে তোমার এক ফ্রেন্ড যে অনেক ভালোভাবে চান্স পাচ্ছে, কিন্তু তুমি কোথাও চান্স পাচ্ছ না, এটা যে কতটা বেদনাদায়ক, ঠিক আছে? যারা তোমার সিনিয়র আছে, যদি কেউ থেকে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখো। সো তোমরা একটা সিট অবশ্যই আগে সিকিউর করো, তারপরে হচ্ছে তোমরা যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, আইডেন্টিফাই, 3 নাম্বার, সবাই অ্যান্সার করো। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এই যে এই রুলসটা, ঠিক আছে? বিসিএস থেকে আসছে, বিসিএস এর প্রশ্ন কিন্তু এটা আমি তোমাদেরকে পড়াইছি না? দেখবা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা পাবা, আমার 6 ঘন্টার ক্লাসে কিন্তু এটাও কিন্তু আছে। তারপরে দেখো যে সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে দুইটাই ব্যবহৃত হতে পারে। এইখানে কোনটা কোনটা দেখো, লাইট, লাইট মানে হচ্ছে লাইট, এটার কিন্তু বাল্ব, ঠিক আছে? আমরা কিন্তু এটা প্লুরাল কিন্তু পড়তে পারি, সেটা হচ্ছে লাইটস। তারপরে হচ্ছে শর্টস আমরা কিন্তু করতে পারি, হ্যাঁ। তারপরে যে ক্রাইটেরিয়ন, সবাই তোমরা এটার যে এটা সিঙ্গুলার না প্লুরাল এইটা আগে বলবা, যে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, দেখি তোমরা কেমন পারো। এবং এরপরে এইটা বলবা যদি এটা সিঙ্গুলার হয় তাহলে এটার প্লুরাল কি, আর যদি প্লুরাল হয় তাহলে এটার সিঙ্গুলার কি। সবাই তোমরা একটু বলো তো ঝটপট। এই যে গ নাম্বারটা, এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে ক্যানন, ঠিক আছে? ক্যানন, এটার সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই সেম। এরকম আরো ওয়ার্ড আছে, যেমন তোমার এই যে শিপ, ঠিক আছে? শিপ। তারপরে হচ্ছে তোমার এই যে ডিয়ার মানে হচ্ছে হরিণ, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ফিশ, ঠিক আছে? তারপরে এইরকম যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো এগুলো কি হিসেবে কাজ করে বলতো? এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই কি হিসেবে কিন্তু কাজ করতে পারে। নিয়াজুর রহমান, আমার ক্লাস নিয়মিত করো ইনশাল্লাহ। তোমার কি বলে এটাকে, এই রাজশাহী ইউনিভার্সিটির সিট তোমার 100% তুমি পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ইংলিশে তোমার মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংলিশে তুমি পাশ করলে তুমি সব জায়গাতে ওভারকাম করতে পারবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। আমার এখন থেকে সামনে আজকে 1 নাম্বার ক্লাস মিশন
আর ইউ সব ইউনিভার্সিটি আদার্স ইউনিভার্সিটি আজকে ফার্স্ট ক্লাস, এবং আমি তোমাদের এখন থেকে দৈনিক ক্লাস নেব, ঠিক আছে? দৈনিক এখন থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা পর্যন্ত আমি প্রত্যেকদিন ক্লাস নেব। প্রত্যেকদিন মিনিমাম 2 ঘন্টা করে ক্লাস হবে, 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস হবে। তুমি এই ক্লাসগুলো করবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 100% তোমার চান্স হবে। মানে ইংলিশে তুমি অন্ততপক্ষে 40-এর ভিতরে তুমি যে এমসিকিউ আছে, ঠিক আছে, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অল এভরিথিং, অ্যানালজি টেকনোলজি, ম্যাথ আইকিউ সব মিলায়া আমি 2টা দায়িত্ব নিলাম। একটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ম্যাথ আইকিউ, এবং হচ্ছে তোমার এই যে ইংলিশ, এই 2টার দায়িত্ব নিয়ে আমি তোমাকে বললাম, ঠিক আছে, যে এখান থেকে তোমার যে 40 বা 50 যে না মার্কটাই থাকুক না কেন, এই মার্কের ভিতরে তুমি 80% প্লাস মার্ক তুলতে পারবা। বাংলার জন্য নোমান ভাই যে ক্লাসগুলো আছে অনলাইনে ইউটিউবে, হ্যাঁ, সেই ক্লাসগুলোই তোমাদের জন্য কিন্তু যথেষ্ট, এবং জিকের জন্য তোমরা কিন্তু এগুলো কিন্তু ফলো করতে পারো। বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে আমরা 100% তোমাদেরকে মানে শিওরিটি কিন্তু দিতে পারি। আমার ইংলিশেরটার ক্ষেত্রে 100% তোমাকে দিলাম, 80% প্লাস মার্ক পাবা। শুধু কনফিডেন্টলি এবং মনোযোগ সাথে ক্লাসটা করতে হবে। এমনটা না তুমি ক্লাসে উপস্থিত থাকতেছো কিন্তু উল্টাপাল্টা কমেন্টের দিকে তোমার নজর। নো, পড়াশোনার দিকে ফোকাস করো ভাইয়া, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তাহলে দেখো এই যে নাউনগুলো আছে, আচ্ছা ক্রাইটেরিয়ন, সবাই এটা কি কিছু বললা? সাজেশনের কথা আমাকে বলবো না, আমি কোনো সাজেশন পড়াই না। নো সাজেশন, নো কমন, নো সাজেশন, সবকিছু পড়তে হবে, সেখান থেকে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্রাইটেরিয়ন এটার কি, এটা কিন্তু একটা সিঙ্গুলার, বুঝছো? এবং এটার প্লুরাল কি বলতো? এটার প্লুরাল হচ্ছে তোমার এই যে ক্রাইটেরিয়া, 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 ঠিক আছে, ক্রাইটেরিয়া। এখন আসো, এখন আসো, এই যে ভাইয়া এই যে ওয়ার্ডগুলো আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহৃত হইতে পারে, আমি তোমাদেরকে তো কয়টা দিছিলাম, আমি তোমাদেরকে আমার ক্লাসে আমি হচ্ছে অল্প মাত্র কয়েকটা দিছিলাম। আমি গতকালকে এইটা সার্চ করতে গিয়ে একটা ওয়েবসাইটে পাইলাম মোটামুটি 101টা ওয়ার্ড আছে। এই দেখো, তোমরা কি দেখতে পারতেছো? এইখানে 100 ওয়ার্ড আছে। হ্যাঁ, ক্রাইটেরিয়া প্লুরাল, তানজিনা সূচি, ভেরি গুড। হ্যাঁ শিফা, আমি তোমাদের শেষ ইউনিভার্সিটি শেষ হওয়া পর্যন্ত আমি তোমাদের পরীক্ষা নেব। এই যে দেখো, এইখানে তোমার হচ্ছে একটা ওয়েবসাইটে আমি দেখলাম, এখানে তারা প্রায় 101টা ওয়ার্ড এমন দেখাইছে, ঠিক আছে? 101টা ওয়ার্ড, কতগুলো বললাম বলো তো? 101টা ওয়ার্ড। এই যে দেখো, এই যে 101 ওয়ার্ড দ্যাট আর বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ঠিক আছে? এই যে ওয়েবসাইট থেকে এখানে দেখেছি প্রায় 101টা শব্দ এখানে তারা রেখেছে। যেমন এই যে এখানে ক্যানন রাখছে তারা, ঠিক আছে, ক্যানন, ক্যানন, তারপরে হচ্ছে তোমার ক্যাটল, তারপরে হচ্ছে চক, তারপরে হচ্ছে চেসিস, হ্যাঁ, চিনন্স। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেব। দেখা যায় না? আচ্ছা সমস্যা নেই, দেখা যাচ্ছে না, সমস্যা নেই, আমি এটা তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি তোমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের যে প্রাইভেট ব্যাচটা আছে, এখানে তোমাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা এখানে এই 101টা ওয়ার্ড একবার গো থ্রু করবা, একবার যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু মোটামুটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই 101টা ওয়ার্ড তোমরা জেনে রাখবা, যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই হতে পারে, এর মধ্যে কিন্তু এগুলোও কিন্তু আছে। গট ইট? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারটা পড়লাম। এবার তোমরা 4 নাম্বার সলভ করো। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, এই প্রশ্ন থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন আসে প্রতি বছর, এবং রাজশাহী চট্টগ্রামের জন্য কিন্তু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আদার্স যেগুলো আছে, পিপল থট দ্যাট দ্য ডেসপট, এখানে ডেসপিওটি আছে, ঠিক আছে, ডেসপট, পিপল থট দ্যাট দ্য ডেসপট ওয়াজ করাপ্ট। এইটা প্রশ্ন তোমরা 100%, আমি মনে করি তোমরা ম্যাক্সিমাম এই প্রশ্নটা ভুল করবা। দেখি, হ্যাঁ হয়ে যাবে আব্দুর রহিম। হ্যাঁ হ্যাঁ নিয়াজুর, আমি এটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে হচ্ছে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আরো কিছু ওয়েবসাইট আছে সেগুলোর লিঙ্কও দিয়ে দেবো, সেই শব্দগুলো তোমরা পড়ে নিবা। সবাই একটু বলো। ওয়ালাইকুম আসসালাম জি অনুষা। এইটা তোমরা অনেকেই ভুল করবা, এই প্রশ্নের অ্যান্সারটা প্যাসিভটা করো। দ্য ডেসপট, পিপল থট দ্যাট দ্য ডেসপট ওয়াজ করাপ্ট, এইটা কোনটা হবে? দ্য ডেসপট হ্যাড বিন, এইখানে দেখো পাস্ট থেকে বলছে, মানে পাস্ট ইনডিফিনিট থেকে বলছে, এখানে হ্যাড চলে আসছে, সো এটা কিন্তু হবে না। তারপরে হচ্ছে ইট ওয়াজ থট দ্যাট দ্য ডেসপট ওয়াজ করাপ্ট, এইটা একটা। আরেকটা হচ্ছে দ্য ডেসপট, এখানে ইজ ব্যবহার করছে, তার মানে প্রেজেন্ট থেকে ব্যবহার করছে, এটা কিন্তু একবারে বাদ যাচ্ছে। কিন্তু এখানে আমাদের কনফিউশন থাকবে এই যে বি এবং সি, এই দুইটা নিয়ে কিন্তু আমরা কনফিউশনের মধ্যে পড়বো। এ নাম্বার তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমরা এ নাম্বার কোন যুক্তিতে বলতেছো? এই নাদিয়া, নাদিয়া, এগুলা কোন যুক্তিতে বলতেছো ভাইয়া? এ নাম্বার, তোমরা প্যাসিভ ভয়েসের নিয়ম জানো না? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি আমরা কি জানি বলো তো? প্যাসিভ ভয়েসে তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক দিই। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা কয়েকটা টেকনিকে তোমরা কিন্তু এই প্যাসিভ ভয়েস গুলো কিন্তু নির্ণয় করতে পারো, ঠিক আছে? ধরো তোমার যে কোনো একটা টেন্স তোমার দেওয়া আছে, যেই টেন্স দেওয়া আছে, ঠিক আছে, যেই টেন্স দেওয়া আছে, পরবর্তী টেন্সের, মানে পরবর্তী টেন্স,
পরবর্তী টেন্স, পরবর্তী টেন্স এর হেল্পিং ভার্ব হবে কিন্তু, মানে যেই টেন্সে থাকবে তার পরবর্তী টেন্সের পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব থাকবে, ঠিক আছে, এবং V3 থাকবে, ঠিক আছে। এগুলো কিন্তু একটা তোমার মানে টেকনিক তোমরা বলতে পারো, ঠিক আছে। যেই টেন্সে থাকবে পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব থাকবে। তাহলে এটা কোন টেন্সে আছে? পিপল থট দ্যাট, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট থেকে আছে না? তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট থেকে আছে, তাহলে অবশ্যই এর পরবর্তী টেন্স কি বলতো? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব কি? পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে তোমার ওয়াস, ওয়াস এবং ওয়ার থাকবে 100%। তাহলে এখানে দেখো হ্যাড আছে, সো এটা কিন্তু আমরা একবারে শুরুতেই কিন্তু এটা আমরা দেখে বাদ দিতে পারতেছি। তারপরে সি নাম্বার, ডি নাম্বার যেটা, এটাও বাদ দিতে পারতেছি। বাট বি এবং হচ্ছে সি, এই দুটোর ভিতরে কনফিউশন কিন্তু আমাদের থাকবে। এখন ইট ওয়াজ থট দ্যাট দ্য ডেসপট ওয়াজ করাপ্ট, এটার থেকে তুলনামূলক দ্য ডেসপট ওয়াজ থট টু বি করাপ্ট, এটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে বি নাম্বার যেটা আছে, বি নাম্বার যে তোমার ভুল একবারে, এটা কিন্তু বলা যাচ্ছে না। বাট এই দুইটার মধ্যে আমরা যদি সি নাম্বারটা কম্পেয়ার করি, তাহলে সি নাম্বারটা এখানে কিন্তু বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো তোমরা অ্যান্সার দেওয়ার সময়ও তোমরা কিন্তু এই জিনিসটা ফলো করবা যে অ্যান্সার কিন্তু 2-3টা রাইট হতে পারে বা 2টা কিন্তু রাইট হতে পারে, এর মধ্যে বেস্ট বা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা তোমরা কিন্তু অ্যান্সার হিসেবে নিবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট, এরপরে তোমরা আমরা কয় নাম্বার সলভ করলাম? 4 নাম্বার। এটা 5 নাম্বার। 5 নাম্বার সলভ করো। পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে। এই যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড বা হচ্ছে কি বলে এটাকে, স্পেলিং মিস্টেক, ঠিক আছে। এই স্পেলিং মিস্টেক, এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে দেখো কনসেনসাস, এই কনসেনসাস এইটার স্পেলিং মিস্টেকটা দেখো, ঠিক আছে। কনসেনসাস এটার স্পেলিং মিস্টেক কোনটা হবে? সবাই একটু ঝটপট বলো। দেখো কনসেনসাস, কনসেনসাস বানানটা কেমন? CON, সবাই তোমরা একবার খাতায় লিখো, মানে খাতায় বলতে কমেন্টে লিখো আর কি, তাহলে মনে থাকবে। CONSCIE, CIE, হ্যাঁ, তারপরে হচ্ছে এন, এরপরে TIOUS, কনসেনসাস। এই যে এই জায়গাতেই তোমাদের ঝামেলাগুলো করে, ঠিক আছে। এই যে এই CIE, এই জায়গাতে তোমাদের কিন্তু ঝামেলাগুলো করবে, ঠিক আছে। এবং এসে এখানে এস দিবে না, এস এর পরিবর্তে সি দিবে, এস এর পরিবর্তে তোমার সি দিবে, এই জায়গাগুলো ধরতে হবে যে SC, তারপরে IE, SCIE, কনসেনসাস, এখানে কি কি আছে? SCIE, SCIE। এখন দেখো এখানে দেখো যে SCI দিছে বাট ই নাই, সো এটা বাদ। তারপরে দেখো এস, এখানে সি নাই, ঠিক আছে, এটা বাদ। তারপরে SCIE, এখানে সবই ঠিক আছে, বাট এখানে দেখো এখানে এস নাই। তাহলে বুঝছো? তাহলে কনসেনসাস বানানে আমাদের কি থাকবে বলতো? এই যে SCIE, 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 কনসেনসাস বানানে SCIE থাকবে। ভেরি গুড জেরিন, মুস্তাইন বিন আনোয়ার, ভেরি গুড। তাহলে কনসেনসাস বানানো হচ্ছে তোমার SCIE থাকবে, কনসেনসাস। ওকে, এবং TIOS এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা থাকে না। এরপরে নেক্সট, তোমরা 6 নাম্বার অ্যান্সার করো। আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর আ লেজারলি স্ট্রল হেয়ার, লেজারলি ইজ অ্যান, এই যে লেজারলি শব্দটা আছে, এই লেজারলি শব্দটা এটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটু তোমরা ঝটপট বলো। আমরা সবাই কি জানি বলো তো? আমরা সবাই জানি, এটা জিনিস মনে রাখবা, যখন কোনো একটা অ্যাডজেক্টিভ এরপরে যদি ly যুক্ত হয়, তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড, যদি কখনো নাউনের পূর্বে, নাউনের মানে পরে যদি ly যুক্ত হয়, তখন কিন্তু এটার অ্যাডভার্ব হিসেবে কাজ করে না, তখন সেটা কি হিসেবে কাজ করে? এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তোমরা অনেকেই জানতা না যে শুধুমাত্র যদি শব্দের শেষে ly থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। বাট এটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে যদি ly থাকে, মানে পরে যদি ly থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। কিন্তু নাউনের পরে যদি একটা অ্যাডভার্ব মানে ly থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন ধরো এই যে মাদার, হ্যাঁ, মাদার, মাদার এটা কিন্তু একটা নাউন, এরপরে যদি ly থাকে, তখন কিন্তু এটা মাদারলি হবে, মাদারলি। তখন এই যে মাদারলি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, যদিও এরপরে কি আছে? ly আছে। ly থাকার পরেও কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে না, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তাহলে এইখানে এই যে স্ট্রল, স্ট্রলটা কি? স্ট্রলটা একটা নাউন। তাহলে নাউনকে এখানে কে মডিফাই করতেছে ভাইয়া?
নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করতে পারে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে পারে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে খ বা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরো একভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে অ্যাডভার্ব যেটা থাকে, অ্যাডভার্ব এটা অলওয়েজ কাকে মডিফাই করে? এটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেন্টেন্সকে মডিফাই করে। ঠিক আছে, সেন্টেন্সকে মডিফাই করে অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ যেটা থাকে, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভ যেটা থাকে এটা কিন্তু শুধুমাত্র নাউন এবং হচ্ছে প্রোনাউন, নাউন এবং প্রোনাউন, প্রোএনওইউএন, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। ঠিক আছে, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে করে। অ্যাজ অ্যাডভার্ব কখনো নাউনকে মডিফাই করতে পারে না, অ্যাডভার্ব কখনো নাউনকে মডিফাই করতে পারে না। নাউনকে শুধুমাত্র মডিফাই করতে পারে কে? নাউনকে শুধুমাত্র মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। খাদিজা, শামিমা, রোজ, সাগর, জ্যোতি, আনোয়ার, তোমরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো, কনগ্রাচুলেশন। এরপরে নেক্সট 7 নাম্বার। তোমাদের সাথে সরাসরি যাদের সাথে দেখা হয়েছে, আসলে অনলাইনে পড়ানোর পরে অফলাইনে সরাসরি দেখা করা এটা আসলে অনেক বেশি মজার। ঠিক আছে, এবং অনেক ভালো লাগে, অনেক বেশি মানে আবির্ভূত হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে, তোমরা সবাই এবার 7 নাম্বার অ্যান্সার করো। উই নো দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, দ্য আন্ডারলাইন পার্ট ইজ, আচ্ছা এখানে আন্ডারলাইন পার্ট হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, দ্যাট দ্য আর্থ ইজ প্ল্যানেট, এখানে কোনটা? দেখো তোমরা ফ্রেজ বা ক্লাউস যখন তোমার আইডেন্টিফাই করতে বলবে, ঠিক আছে, এখানে কি বলতেছে? ক্লাউস আইডেন্টিফাই করতে বলতেছে। ক্লাউস মানে কি? ক্লাউস মানে হচ্ছে তোমার যেখানে একটা কি থাকবে বলো তো? একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা তোমরা সবাই জানো যে ক্লাউস সেগুলোই যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখন কথা হচ্ছে যখন তোমাদের ফ্রেজ বা ক্লাউস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলবে, তখন দেখবা যে তার পজিশনটা, ওই ফ্রেজ বা ক্লাউস যেটা আছে তার পজিশনটা কি? তার পজিশনটা যদি নাউন হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা নাউন ক্লাউস। এবং তার পজিশনটা যদি দেখা গেল যে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ সে যে পজিশনে আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পজিশন, তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লাউস। ঠিক আছে, সেইটা যেই পার্টস অফ স্পিচ থেকে ব্যবহৃত হবে, সেইটা সেই পার্টস অফ স্পিচ থেকেই তার পজিশনটাকে ইন্ডিকেট করা হবে। তাহলে দেখো এইখানে এই যে নো যেটা আছে, নোটা কি বলো? তুমি বলবা যে স্যার নোটা হচ্ছে একটা ভার্ব ট্রানজিটিভ, এবং এই উইটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এবং নো এর পরে আমি জানি হোয়াট, কি জানি? দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, এটা হচ্ছে তোমার কি? এটা একটা অবজেক্ট। তাহলে এখন তোমাকে যদি আমি বলি এই ভাইয়া পুরা, তোমরা জানো যে অবজেক্ট পজিশনে কি কি হতে পারে? হয় নাউন বসবে, না হয় প্রোনাউন বসবে। নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কিছু বসতে পারে? তাহলে তো প্রোনাউনের কোনো কি নাই, ক্লাউস নাই। তাহলে এটা অবশ্যই কি ক্লাউস হবে বলো তো? নাউন ক্লাউস। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে নাউন ক্লাউস। তোমরা যারা নাউন ক্লাউস দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট গেল 7 নাম্বার। এরপর হচ্ছে 8 নাম্বার অ্যান্সার করো। সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার, বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। দেখো এই যে বেটার, বেটারটা কোন জায়গায় অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে? ঠিক আছে, এইরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো তোমার কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারে। যেমন এরকম একটা হতে পারে তোমার এই যে এক্সেপ্ট, এক্স সিইপিটি, এক্স সিইপিটি, পিটি, অ্যাকসেপ্ট। ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আবার এটা একটা কিন্তু তোমার প্রিপোজিশন হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, তারপরে দেখো এই যে বাট, এই যে বাট, এই বাট কিন্তু একটা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। তোমরা কি জানো বাট একটা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে? এই যে বাট, এই বাট কিন্তু একটা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। সো এইরকম সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই যে টপিকটা তোমাদের যে কোনো ইংলিশ বই তোমরা কিন্তু এটা পাবা যে সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমাদের সমস্যা হচ্ছে কি জানো? আমরা আসলে পড়তে চাই না, আমরা পড়তে চাই না, না পড়ে আমরা অনেক বড় কিছু করতে চাই। অর্থাৎ এইরকমটা করতে চাই যে ইস, যদি পড়াশোনা না করে আমি যদি অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতাম তাহলে কতই না ভালো হইতো। ভাই যারা চান্স পায় বা হচ্ছে যারা ভালো কিছু করে তাদের ব্যাকগ্রাউন্ড তুমি একটু চেক করিও, তারা কিন্তু এমনিতেই আর পায় না। ঠিক আছে, ওই যতই আমরা বলি যে মানে মাত্র অল্প কিছুদিনের মধ্যে পড়াশোনা করে সম্ভব, হ্যাঁ সম্ভব, বাট ডেডিকেশন লেভেল থাকতে হবে অন্যরকম। তুমি যদি মনে করো যে যারা চান্স পেয়েছে তারা শুধু হাওয়া খেয়ে আর হচ্ছে পড়াশোনা না করে তোমার মতো এরকম ঘুমাইয়া কোন রকম ধরো সময় কাটাইয়া, ঠিক আছে, এইভাবে চান্স পেয়েছে, তুমি ভুল আছো। যারাই চান্স পাবে তাদেরকে তুমি জিজ্ঞেস করবা যে এরা এদের ডেডিকেশনটা হয়তোবা কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না, বাট যারা চান্স পায় তারা অরিজিনালি অনেক বেশি পড়াশোনা করে। ঠিক আছে, এই জন্য তারা চান্স পায়। তোমার বইটা তুমি খুলেও দেখো না, আর তুমি স্বপ্ন দেখো তুমি ঢাবিতে পড়বা, তুমি রাবিতে পড়বা, তুমি চবিতে পড়বা, জঙ্গলে ঘুরবা, ঠিক আছে,
তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যে এই যে শীতের বর্তমান কত সুন্দর আবহাওয়া, এই আবহাওয়াতে তুমি যাবা, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদরঘাটে যাবা। হ্যাঁ, এইরকম স্বপ্ন দেখো। তো স্বপ্ন দেখলে হবে না, একটু বইটা খুলতে হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই বইয়ে দেখবা যে সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এখন কোচিং এর শিট মিট যেগুলো আছে সেগুলো তো পড়বাই, ওই কোচিং এর শিটেও দেখবা, যে কোনো কোচিং এ সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ সেখানেও কিন্তু আছে, এগুলো পড়বা, না পড়লে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে বলো তো? সবাই তোমরা বি অ্যান্সার দিচ্ছ, দেখি। তাহলে তাহলে বলো বাকি অ্যাডভার্ব বাকিগুলোতে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা সবাই তোমরা বলো। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি। প্রথমটা হচ্ছে উই উই আর হেল্পিং ফর বেটার ওয়েদার টুমোরো। তাহলে এইখানে দেখো, এই যে ওয়েদারটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে, এবং টুমোরো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে যেহেতু নাউন, তাহলে নাউনের পূর্বে বসছে, ঠিক আছে, নাউনের পূর্বে বসছে, এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউনের পূর্বে, তাহলে সেই ক্ষেত্রে এটা কি, এখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দ্যান দ্য এয়ার। তাহলে দেখো এইখানে সাউন্ডটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে ট্রাভেলস এটা হচ্ছে ভার্ব, এবং ভার্বের পরে ভার্বকে মডিফাই করছে ট্রাভেলস কেমন, হাউ এবং হোয়াট দিয়ে যদি কোনো কিছুকে প্রশ্ন করি, ভার্বকে প্রশ্ন করি, তাহলে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, বেটার। আচ্ছা, তারপরে হচ্ছে ইটস হার্ড টু ডিসাইড হুইচ অন ইজ বেটার। তাহলে এই যে হুইচ ওয়ান, এই ওয়ানটা হচ্ছে কি বলতো, ওয়ানটা হচ্ছে তোমার মানে সাবজেক্ট, মানে হুইচ এটা হচ্ছে তোমার মানে এইখানে এই ক্লাসটার মধ্যে এই হুইচটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, মানে নাউন আর কি, নাউন। আর হুইচটা হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ। হুইচটা কি, হুইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে তোমার রিলেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, তো এই যে হুইচ ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, হুইচ অন মিলে হচ্ছে তোমার সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইজ কি লিঙ্কিং ভার্ব, এবং এই বেটার যেটা আছে, এই বেটারটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কেন হইলো, কারণ এই লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্বের পরে কিন্তু তোমার অবজেক্ট বসে না, নাউন বা প্রোনাউন কিন্তু বসে না। এই তোমার নাউন বসতে পারে, বাট এইখানে হুইচ অন ইজ বেটার এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি তোমাদের কমপ্লিমেন্ট ক্লাস কিন্তু নিয়েছিলাম, সেইখানে তোমাদেরকে পড়িয়েছি। এরপরে হি জয়েন্ট দ্য জিম টু বেটার। আচ্ছা, এখানে টু আছে, তাহলে টুটা হচ্ছে তোমার কি বলতো, টু এর মানে এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ মার্কার, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব ওয়ান। এখানে বেটারটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, টু বেটার হিজ হেলথ। আচ্ছা, হি জয়েন্ট দ্য জিম টু বেটার, বেটারটা হচ্ছে তোমার ভার্ব। তাহলে বুঝছো কোনটাতে কি ব্যবহার হচ্ছে? ওকে, এই ভাইয়া নুসরাত, নিঝুম, বাদ দাও ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এখন আর কোনো কথা বলিও না, এখন তোমরা সামনের গুলো নিয়ে কথা বলো। তাহলে বুঝছো তোমরা এই চারটাতে কোনটাতে মানে কোন ভার্ব অ্যাডভার্ব মানে বেটারটা কোন হিসেবে ব্যবহৃত হয়েছে? ফার্স্টটাতে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সেকেন্ডটাতে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে থার্ড যেটা আছে, থার্ডটাতে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, এবং ফোর্থ যেটা আছে সেইখানে কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো আমাদের এখানে চেয়েছে হচ্ছে হুইচ অন ইজ অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব যেহেতু চেয়েছে, তাহলে এখানে রাইট অ্যান্সার আমরা কোনটা দেখতেছি? রাইট অ্যান্সার দেখতেছি আমরা সি। ভেরি গুড, গুড গুড গুড, কনগ্রাচুলেশন। তোমরা যারা এখানে 8 গেল, এরপরে 9 নাম্বার, 9, সবাই তোমরা এইটার অ্যান্সার দাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সেলিনা নকড, এই যে নকড ইট ড্যাশ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কি কিউলিনারি আর্ট। সবাই একটু এইটার অ্যান্সার করো, 9 নাম্বার অ্যান্সার করো। ভেরি গুড, একটু ফাস্ট অ্যান্সার করো। Knock it dash the park with her performance in culinary. ওকে, দেখো এইটা তোমার যেটা আছে, ঠিক আছে, এই যে এইটা তোমার কিন্তু ডিরেক্ট হচ্ছে একটা তোমার ফ্রেজ থেকে এসেছে, মানে এটা একটা ইডিয়ম এন্ড ফ্রেজেস থেকে এসেছে, ঠিক আছে। ইডিয়ম এন্ড ফ্রেজেস তোমরা যারা পড়েছো, তারা প্রিপারেশন নিয়েছো, তোমরা কিন্তু এটা পড়ছো যে নক আউট, নক ইট আউট অফ দ্য পার্ক। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যে সামথিং দ্যাট ইজ ওয়েল অর স্পেশাল, ঠিক আছে, সামথিং দ্যাট ইজ
ওয়েল, অর্থাৎ ভালো কিছু বা হচ্ছে পপুলার কিছু এইরকম জিনিসকে রেফার করার ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কি বলি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নক ইট আউট অফ দ্য পার্ক আমরা এটা বলি। অর্থাৎ তার এই যে কিউলিনারি আর্টে তার যে তার পারফরমেন্সটা কেমন ছিল, তার পারফরমেন্সটা ওয়েল ছিল, ঠিক আছে, যেটা আর কি অনেক বেশি ওয়েল। সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করি, সেটা আমরা ব্যবহার করি যে নক ইট আউট অফ। তাহলে এই দেখো আউট অফ আছে, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো, আউট অফ। আউট অফ, বি, সি কিন্তু না, রাইট অ্যান্সার হচ্ছে আউট অফ। ভেরি গুড, তোমরা যারা বি অ্যান্সার করেছো তোমাদের সবার অ্যান্সার কিন্তু সঠিক। এরপরে তোমরা এটা কয় নাম্বার গেল, 9, এরপরে 10 নাম্বার বলো, 10 নাম্বার অ্যান্সার দাও। এইটা হচ্ছে আইসিং অন দ্য কেক। আইসিং অন দ্য কেক, এটার মিনিংটা কি? দেখো ভোকাবুলারি কিন্তু তোমাদের কিন্তু ওভারকাম হয়েছে এবং বিসিএস এর এই ভোকাবগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় রিপিট হবে, ঠিক আছে। যেমন লাস্ট ক্লাসে তোমাদের কল ইট আ ডে, হ্যাঁ এটা আমি বলছিলাম যে টু স্টপ দ্য ওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আরেকজন কে জানে আমাকে কাউন্টার দিছিল, মানে একটা ভিন্ন মিনিং এর অন্য একটা বইয়ের রেফারেন্সে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো দেখো ওইটা কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন পড়ে গেছে। তো এরকম ভোকাবুলারি গুলো দেখা যাবে যে কোনটা যে কোন সময় আসতেছে বলা যাচ্ছে না। সো তোমরা একটু সবাই কিন্তু এই ভোকাবুলারি গুলোর ক্ষেত্রে কিন্তু অ্যালার্ট থাকবা, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমরা এই বিসিএস এর প্রশ্ন আবার এটা, ঠিক আছে, এই জন্য এটা আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, এটা কোনটা হবে বলো তো? হ্যাঁ, আইসিং অন দ্য কেক। এটা কিভাবে মনে রাখবা? দেখো কেকের উপরে যদি আমরা আইসিং করি তাহলে এটা কিন্তু একটু অ্যাট্রাকটিভ হবে, একটু ভালো হবে, ঠিক আছে। বাট এটা কিন্তু তোমার আননেসেসারি এডিশন বা হচ্ছে তোমার মানে অপ্রয়োজনীয় একটা সংযুক্তিকরণ, অপ্রয়োজনীয় সংযুক্তিকরণ। সো এখানে আ স্লাইস অফ দ্য কেক এটাও হবে না, তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ সার্ভিস, হ্যাঁ এটা হতে পারে, বাট আননেসেসারি এডিশন যেহেতু আছে এটা হবে না। আচ্ছা এসেনশিয়াল, নো, এটা হচ্ছে তোমার এই যে অ্যান অ্যাট্রাকটিভ, অনেক ভালো লাগবে, বাট আননেসেসারি এডিশন, এটা কিন্তু অযৌক্তিক, ঠিক আছে। এখানে কিন্তু তোমার সেরকম কোনো এটার যৌক্তিকতা নেই। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা বলো তো? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি, অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি এডিশন। ভেরি গুড। 11, ফ্রাইট। ফ্রাইট এর সিনোনিম বলো, ফ্রাইট এর সিনোনিম বলো। আচ্ছা ফ্রাইট মানে কি বলতো? ফ্রাইট মানে হচ্ছে তোমার ভয়, ঠিক আছে। এবং এই ফ্রাইট এর যে একটা ভার্ব ফর্ম আছে সেটা কি বলতে পারবা? সেই ভার্ব ফর্মটা হচ্ছে এই যে ফ্রাইটেন। ফ্রাইটেন, ফ্রাইটেন কিন্তু হচ্ছে তোমার একটা ভার্ব ফর্ম। ফ্রাইটেন কি? ভার্ব ফর্ম। এবং এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? ফ্রাইটেনিং, ঠিক আছে, ফ্রাইটেনিং। আচ্ছা তো আমরা ডেরিভেটিভটাও দেখলাম, এটার যে সিনোনিমটা আছে সে সিনোনিমটা কি দেখো। এই যে প্লেসিডিটি, তারপরে হচ্ছে তোমার এই যে কম্পোজার, এই যে ইকুইনিমিটি, ইকুইনিমিটি মানে হচ্ছে তোমার সমতা, ইকুইনিমিটি মানে কি? সমতা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এই দুটোর অর্থ হচ্ছে তোমার প্লেসিডিটি, তারপর হচ্ছে কম্পোজার, এগুলোর মিনিং হচ্ছে তোমার কি বলে এটাকে, নির্ভেজাল বা এই টাইপের অর্থ আর কি, ঠিক আছে। বাট এখানে তোমার ফ্রাইটেনের সাথে যাচ্ছে কিন্তু এই যে অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন মানে কিন্তু হচ্ছে তোমার মানে ভয়, ঠিক আছে। অ্যাপ্রিহেনশন এর শাব্দিক অর্থ যদিও বা হচ্ছে তোমার অনুমান করা, হ্যাঁ অনুমান করা, বাট এইটাকে এই অ্যাপ্রিহেনশন এইটাকে তোমরা যদি লতে পড়ো, হ্যাঁ লতে আসলে তোমরা দেখবে এই অ্যাপ্রিহেনশন এটাকে তোমার ধরা হয় তোমার কি বলে এটাকে, মানে ভয় হিসেবে এটা কি রেফার করা হয়, ঠিক আছে। এই যে অ্যাপ্রিহেনশন যেটা আছে এটাকে ভয় হিসেবে কিন্তু ধরা হয়। অর্থাৎ তোমরা যদি টর্ট একটা ল আছে, অর্থাৎ ধরো তোমরা এগুলো হয়তো বা শুনে থাকবে যে অ্যাসল্ট, তারপর হচ্ছে ব্যাটারি, হ্যাঁ। তো এই যে টর্টের ক্ষেত্রে এমনটা হয়, ধরো তুমি আমাকে কিছু মানে আমাকে তুমি হচ্ছে আক্রমণ করতেছো, আমি মানে ভয় পাচ্ছি, অর্থাৎ তুমি আমার সামনে দাঁড়ায় আছো, তুমি আমার সামনে ধরো এসে আমাকে, তোমার ইন্টেনশন এমন ছিল না যে হচ্ছে তুমি আমাকে মানে আক্রমণ করবা, বাট তুমি লাঠি তুলছো। তো এই যে তোমার লাঠি তোলাটা, এখানে আমি অ্যাপ্রিহেনশন মানে অ্যাপ্রিহেনশন টু দ্য টু অ্যাসল্ট, ঠিক আছে। অর্থাৎ তুমি যে আমাকে আক্রমণ করবা আমি এটার অ্যাপ্রিহেন্টেড হয়েছে, আমি এখানে কি আমি এটা আমার অ্যাপ্রিহেনশন হয়েছে। তো এই অ্যাপ্রিহেনশনটাকে লিগ্যাল টার্ম অনুযায়ী এটাকে তোমার কি বলা হয় বলো তো? ভয় বলা হয়। সেই দিক থেকে দেখলে ফ্রাইট মানে হচ্ছে ভয়, ভয়ের যে সিনোনিমাস সেটা হচ্ছে তোমার এই অ্যাপ্রিহেনশন। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যদি ভবিষ্যতে লতে আসো তাহলে কিন্তু এই অ্যাপ্রিহেনশন শব্দটা কিন্তু খুব বেশি পরিমাণে শুনবা। আচ্ছা এরপরে 12, he work every day except Friday. In this sentence except, এই exceptটা কোন পার্টস অফ স্পিচ? এই যে except, এই except এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা তাহলে he work every day, every day, এইখানে এই যে every day আছে না, everyটা আছে না, এই every এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ডেটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। ওয়ার্ক হচ্ছে ভার্ব, উই তো উই, হ্যাঁ। আর ফ্রাইডে এটা হচ্ছে একটা কি বলতো, এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা ওকে, হি ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। তাহলে এখানে এক্সেপ্ট কি, এক্সেপ্ট কি অর্থ প্রকাশ করতেছে? দেখো এটা হচ্ছে একটা
সরি ফ্রাইডে, কেন ফ্রাইডে, এটা তো একটা নাউন বুঝাচ্ছে তাই না, ফ্রাইডে এক্সেপ্ট ফ্রাইডে এটা হচ্ছে নাউন, সরি ফ্রাইডে এটা অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। তাহলে এই যে এক্সেপ্ট যেটা আছে, এই এক্সেপ্ট এটা কিন্তু এখানে একটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। এক্সেপ্ট এর অর্থ যখন ব্যতীত বোঝায়, ঠিক আছে, এক্সেপ্ট এর অর্থ কি বোঝায়? ব্যতীত বোঝায়, তখন সেই ক্ষেত্রে এই এক্সেপ্ট যেটা আছে, এই এক্সেপ্টটা কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। তাহলে হি ওয়ার্ক, সে কাজ করে এভরিডে, প্রত্যেকদিন, এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার ছাড়া। তাহলে এই যে ব্যতীত বা ছাড়া বোঝাচ্ছে, এই কারণে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা কিন্তু বলতেছি এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ক্লিয়ার? গট ইট? বুঝতে পারছো? ভেরি গুড। এরপরে এটা কয় নাম্বার ছিল? এটা হচ্ছে 12। এরপরে 13 নাম্বারটা বলো। 13 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? এইটাও কিন্তু তোমার এই যে কনফিউশন যে ওয়ার্ডগুলো আছে বা কনফিউশন যে ওয়ার্ডগুলো আছে, সে কনফিউশন ওয়ার্ড থেকে কিন্তু এটা কিন্তু এসেছে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই যে এটা থেকে তোমাদের একটা হচ্ছে তোমার এই যে এইচ এ এন জি, ঠিক আছে, এবং এটা হচ্ছে ভার্ব 1, এটার যে ভার্ব 2 এটা হচ্ছে এইচ ইউ এন জি, এটা ভার্ব 2, এবং এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে তোমার ভার্ব 3। এইটা যেটা আছে এটা হচ্ছে তোমার ঝুলানো। এটার অর্থ কি বলতো? এটা মানে হচ্ছে তোমার ঝুলানো, অর্থাৎ কোনো কিছুকে ঝুলানো। এবং এই যে হ্যাং যেটা আছে, এর পাস্ট ভার্ব 2 এবং ভার্ব 3, এটা যদি এইচ এ এন জি ই ডি, এই হ্যাংড হয় ভার্ব 2 এবং ভার্ব 3 উভয়টাই, ঠিক আছে, ভার্ব 2 ভার্ব 3 উভয়টাই, তখন এর অর্থ হচ্ছে তোমার ফাঁসি দেওয়া। কি দেওয়া? ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া। এখন দেখো তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে দ্য পিকচার ওয়াজ হ্যাংড, এই যে দেখো এখানে হ্যাংড আছে, হ্যাংড আছে, আমরা তো জানি হ্যাংড মানে কি বলতো? হ্যাংড মানে হচ্ছে তোমার ফাঁসি দেওয়া, তাই না? কিন্তু তোমার এখানে তো হচ্ছে পিকচারটাকে ঝুলানো হয়, রাইট? তাহলে যেহেতু ঝুলানো হয়, সো রাইট অ্যান্সার হচ্ছে এই যে এটা, ঠিক আছে, ওয়াজ হাং অন দা ওয়াল, পিকচারটাকে কোথায় কি করা হয়েছে? ঝুলানো হয়েছে। এ বাচ্চারা তোমরা বুঝতেছো? সবাই একটু রেসপন্স করো তো, তোমরা কি বুঝতেছো? আমি যেভাবে আগাচ্ছি এভাবে চলবে? 14, যেভাবে আগাচ্ছি এভাবে চলবে? দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, এইখানে কিন্তু আবার একটা প্যাসিভ আসছে, হু ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমরা জানি যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব, তাহলে সেই ক্ষেত্রে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদেরকে কি করতে হবে? আগে অ্যাসার্টিভে পরিণত করতে হবে, অ্যাসার্টিভ থেকে তারপরে আবার ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে হু ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে, হু ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু অ্যাসার্টিভ করি, তাহলে এখানে কি হবে বলতো? তাহলে হবে দা ওয়ার্ক, যেহেতু ডিড আছে সেহেতু কি হবে বলতো? ওয়াজ ডান। এটা হচ্ছে তোমার কি বলতো? এটা কিন্তু অ্যাসার্টিভ ফর্ম। এটা কি ফর্ম? অ্যাসার্টিভ ফর্ম। দা ওয়ার্ক ওয়াজ ডান, যেহেতু এখানে ডিড আছে পাস্ট ইনডিফিনিট, এই কারণে ওয়াজ হইলো। এখন এটাকে তোমরা একটু ইন্টারোগেটিভ করো। ইন্টারোগেটিভ করলে কি হবে বলতো? ইন্টারোগেটিভ করলে হবে এই ওয়াজটা শুরুতে চলে আসবে, ওয়াজ দা ওয়ার্ক, ওয়াজ দা ওয়ার্ক, হ্যাঁ, ডান, এমন না? ওয়াজ দা ওয়ার্ক ডান। এখন আমরা জানি হু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বসাতে হয়? তাহলে বাই হোম বসাতে হয়। তাহলে বাই হোম, বাই হোম, এরপর হচ্ছে ওয়াজ দা ওয়ার্ক, বাই হোম ওয়াজ দা ওয়ার্ক ডান, এবং শেষে হচ্ছে একটা কি? ইন্টারোগেটিভ মার্ক। তাহলে কোথায় আছে? বাই হোম ওয়াজ দা ওয়ার্ক ডান। তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে কি? রাইট অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। হ্যাঁ হবে, আইকিউ নিয়ে তোমাদের ক্লাস হবে। ওকে, হি সাকসিডেড, ঠিক আছে। গতকালকেও দেখো তোমাদের কিন্তু এই যে সেন্টেন্স কানেক্টর থেকে কিন্তু প্রশ্ন এসেছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসবে সেন্টেন্স কানেক্টর। কারণ ঢাবি যেই পথে যায় বাকিগুলোও কিন্তু আস্তে আস্তে ওই পথেই কিন্তু প্রশ্নের কিন্তু প্যাটার্নগুলোকে নিয়ে যেতে থাকে, মানে ইংলিশের এমসিকিউ গুলো বিশেষ করে। আচ্ছা, হি সাকসিডেড ড্যাশ হার গুড ওয়ার্ক, হি সাকসিডেড, সে হচ্ছে সফল হয়েছে, ঠিক আছে। কেন সফল হয়েছে? হিজ গুড ওয়ার্ক, এবং আমরা এখানে রিলেট করব, এখানে হার আছে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে পজিটিভ থাকার কারণে যদি আমরা বিকজ দেই, বিকজ দিলে হবে না কেন? বিকজ যখন আমরা দিব তখন তার আগে এবং তার পরে একটা কি থাকতে হবে বলতো? ক্লাউজ থাকতে হবে। অর্থাৎ যে যদি এমনটা থাকতো যে হি সাকসিডেড বিকজ হি ওয়ার্ক হার্ড, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিকজ দিতে পারতাম। এখন যদি আমরা সিন্স দেই, সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে তোমার মানে হচ্ছে যেহেতু, ঠিক আছে, যেহেতু, যেহেতু, এবং এই সিন্স থাকলেও সিন্সের পর একটা কি লাগতো বলতো? একটা কিন্তু ক্লাউজ থাকতে হইতো, ক্লাউজ থাকতে হইতো।
কিন্তু এখানে ক্লাউজ নাই। তারপরে এস, এখানেও সেম, এস এর পরে একটা কি থাকতে হইতো, এখানে ক্লাউজ থাকতে হইতো, কিন্তু এখানে ক্লাউজ নাই। বাট এখানে হার যেহেতু পজিটিভ, সো এটার সাথে কিন্তু এই অফ আছে, অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কি হয়, পজিটিভ ফর্ম হয়। সেই যুক্তিতে আমাদের কিন্তু এখানে সি নাম্বার অ্যান্সার রাইট, যে বিকজ অফ হি সাকসিডেড বিকজ অফ হার গুড ওয়ার্ক, সে হচ্ছে সফল হয়েছে বিকজ অফ হার গুড ওয়ার্ক, তার যে ভালো কাজ, তার ভালো কাজের জন্য। ক্লিয়ার? ভেরি গুড। এরপরে নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কত নাম্বার ছিল? আচ্ছা, একটু নাম্বারিং গুলো করি যাতে করে তোমাদের অ্যান্সার দিতে সহজ হয়। 14, 15 ছিল এটা, তোমরা 16 নাম্বার অ্যান্সার করো। 16, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো, আমি তোমাদেরকে পাগলের মতো বারবার করে বকবক করছিলাম যে ভাইয়া কিছু কিছু নাউন আছে কিন্তু যেই নাউনগুলো কখনো কি হয় না, প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে না। এগুলোকে স্বাভাবিকভাবে ইন্ট্রানজিটিভ যে ভার্বগুলো আছে, এই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো কি হয় না, কোনো রকম প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে না। তো এইখানে আছে এইরকম একটা ভার্ব হচ্ছে তোমার রিসেম্বল। এই যে রিসেম্বল যে ভার্বটা আছে, ঠিক আছে, এই রিসেম্বলটা এটা কিন্তু কোনো প্রকার প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে না। যেহেতু কোনো রকম প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে না, আমরা দেখতেছি এখানে একটা প্রিপোজিশন আছে, এখানেও প্রিপোজিশন আছে, এইখানেও সিমিলার টু, এখানেও কি আছে, প্রিপোজিশন আছে। তাহলে প্রিপোজিশন নাই কোথায়? গ নাম্বার। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার এটা হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, হি রিসেম্বলস হিজ ফাদার। এখন আসো, যে শুধুমাত্র একটা ভার্ব তোমার জানলে তো হবে না, যে রিসেম্বল, এই রিসেম্বল যে ভার্বটা আছে, এই ভার্বটা তোমার কোনো প্রকার প্রিপোজিশন ব্যবহার করে না। এর বাইরেও আরো কিন্তু কিছু অনেকগুলো ভার্ব আছে। এই যে ভার্বগুলো আছে, আমি তোমাদেরকে মুখ দিয়ে বলে, আমি তোমাদের লিঙ্কটা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো আর কি কি ভার্ব আছে। এই যে কনসিডার, তারপর হচ্ছে ডিসকাস, ইনফ্লুয়েন্স, তারপরে হচ্ছে ইমফাসাইজ, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার এই যে কম্প্রাইজ, তারপরে হচ্ছে প্যারালাল। ঠিক আছে, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো তোমার কোনো রকম কি গ্রহণ করবে না বলো তো? এই ভার্বগুলো কোনো রকম প্রিপোজিশন গ্রহণ করবে না। আমি তোমাদেরকে ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। তাহলে 16 নাম্বারটা গেল, যে এই রিসেম্বল, তারপরে আরো আছে তোমার কনসিডার, কনসিডার, তারপরে হচ্ছে এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কোন ইনফ্লুয়েন্স, এই ভার্বগুলো কোন রকম প্রিপোজিশন গ্রহণ করবে না। এরপরে 17 নাম্বার অ্যান্সার করো, সবাই 17 অ্যান্সার করো। ফ্রেন্ডস লিভ, এই ফ্রেন্ডস লিভ মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্ডস লিভ? ফ্রেন্ডস লিভ এর মানে কি? এর মানে কি এইটা, লিভ অন হলিডেজ, অর্থাৎ ছুটির দিন। ঠিক আছে, ছুটির দিন লিভ অন হলিডেজ, অর্থাৎ ছুটির দিনে মানে ছুটির দিনকে ছেড়ে দেওয়া এমনটা, নাকি স্পেন্ডিং টাইম ইন ফ্রান্সে কি সময় কাটানো এমন, নাকি হচ্ছে লিভ উইদাউট পারমিশন, ঠিক আছে, অর্থাৎ কোনো রকম পারমিশন ছাড়া বের হয়ে যাওয়া, নাকি হচ্ছে ইমার্জেন্সি লিভ, বা হচ্ছে তোমার মানে হঠাৎ করে একদম মানে তাড়াতাড়ি তাৎক্ষণিক হচ্ছে তোমার বের হয়ে যাওয়া। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? সবাই একটু বলো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে তোমার লিভ উইদাউট পারমিশন। ঠিক আছে, লিভ উইদাউট পারমিশন। ঠিক আছে, তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, বাহির থেকে তোমরা হচ্ছে দেখতেছো, তোমরা আমাকে নক দিলে আমি তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো। ঠিক আছে, নো প্রবলেম, প্যারা খাওয়ার দরকার নাই। হাদি বলতেছে টাকা দিয়ে। ওকে, তোমরা যারা ফ্রিতে এখানে করতেছো, অর্থাৎ আমাদের পেড বেসের স্টুডেন্ট না, তো তোমরা আমাকে নক দিলে আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দেবো। ঠিক আছে, আমি লিঙ্ক টিঙ্কগুলো যা যাবতীয় আছে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে লিভ উইথাউট পারমিশন, কোনো রকম পারমিশন ছাড়া যে ছুটিটা, হ্যাঁ, এই যে বের হয়ে যাওয়া, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে তোমার এই ফ্রেন্ডস লিভ। এখন এখানে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস নিয়ে একটা কিন্তু প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে, অনেক ভার্সিটিতে, সেটা হচ্ছে এই যে ফ্রেন্ডস এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। ফ্রেন্ডস কি বলতো? একটা ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে তোমার একটা ভাষা। কিন্তু যখন FRA থাকবে, ANCE থাকবে, তখন কিন্তু এটা কিন্তু একটা কান্ট্রি। ঠিক আছে, ফ্রান্স যখন থাকবে তখন সেই ক্ষেত্রে কান্ট্রি, অর্থাৎ FRA থাকলে কান্ট্রি, FRE থাকলে সেটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওকে, ল্যাঙ্গুয়েজ, ভেরি গুড। নেক্সট 18 নম্বর বলো। শি ওয়ার্কস হার্ড, হোয়াট পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ওয়ার্ডস? এখানে হার্ড যেটা আছে, এই হার্ড এটা কোন পার্টস অফ স্পিচ? এবং এইখানে দেখো, এই যে হার্ড, আরেকটা এর সাথে ওয়ার্ড আছে, সেটা হচ্ছে তোমার হার্ডলি। এই দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। হার্ড যেটা আছে, এটা তোমার কিন্তু এটার যে অর্থটা আছে, এটার অর্থ হচ্ছে তোমার কঠোর বা হচ্ছে অনেক। আর হার্ডলি যেটা আছে, এটার অর্থ কিন্তু হচ্ছে কদাচিৎ, 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 অর্থাৎ এটা পজিটিভ
সেন্স মেক করতেছে, আর হার্ডলি যেটা আছে এটা কিন্তু তোমার নেগেটিভ সেন্স মেক করতেছে। যখন তুমি হার্ডলি বলবা তখন এই হার্ডলি এর মানে হচ্ছে অর্থাৎ একেবারেই না, কদাচিৎ, ঠিক আছে, কিন্তু হার্ড এটা কিন্তু একটা পজিটিভ সেন্স মেক করতেছে। তাহলে শি ওয়ার্কস হার্ড, সে কি করে, মানে কঠোর পরিশ্রম করে। তাহলে ওয়ার্কস এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বকে মানে প্রশ্ন করো যে কেমন পরিশ্রম করে, হার্ড অর্থাৎ অনেক বেশি পরিশ্রম করে। সো যেহেতু ভার্বকে মডিফাই করতেছে সেই কারণে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা অ্যাডভার্ব বলতেছি। নেক্সট 18 19, হ্যাঁ এই যে স্পেকটেকিউলার, ঠিক আছে, স্পেকটেকিউলার এটার মানে কি? স্পেকটেকিউলার দেখো, আগলি মানে কি, আগলি মানে হচ্ছে কুৎসিত, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার স্পেসিয়াস মানে হচ্ছে তোমার প্রজাতি বা হচ্ছে তোমার স্পেশাল, হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে তোমার সেম মিনিং। বাট এইখানে তোমাদের এই যে স্পেকটেকিউলার এটার মানে হচ্ছে তোমার মানে কি বলো এটাকে, মানে অ্যাট্রাকটিভ, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাট্রাকটিভ। এবং এটার সিনোনিম যদি আমরা বলি জানি, এই যে ব্রেথ ট্রেকিং, ব্রেথ মানে কি বলতো, এই যে ভাঙ্গো যদি শব্দটাকে, ব্রেথ মানে হচ্ছে শ্বাস, ব্রেথ মানে হচ্ছে তোমার শ্বাস, আল্লাহ আমার বাংলা বানান এই অবস্থা কেন, ব্রেথ মানে হচ্ছে তোমার শ্বাস, আর টেক মানে হচ্ছে নেওয়া, অর্থাৎ এত সুন্দর একদম শ্বাসরুদ্ধকর অবস্থা, অর্থাৎ খুবই সুন্দর যখন হয় তখন কিন্তু আমরা অনেক বেশি আবির্ভূত হয়ে যাই। তো এই যে আবির্ভূত হওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে তোমার কি বলতেছে, ব্রেথ ট্রেকিং মানে হচ্ছে অসম্ভব সুন্দর। এই যে স্পেকটেকুলার মানে হচ্ছে তোমার ব্রেথ ট্রেকিং বা হচ্ছে অসম্ভব রকম সুন্দর। ক্লিয়ার? ওকে, এরপরে এটা কত নাম্বার, 20 নাম্বার, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ডু অর ডাই। এই যে ডু অর ডাই এটা যেটা আছে, হ্যাঁ ডু অর ডাই এটা কোন সেন্টেন্স? আমরা সবাই কি জানি বলতো, সিম্পল সেন্টেন্স যেটা থাকবে সেইখানে সাবজেক্ট একটা থাকবে এবং ট্রানজিটিভ মানে ফাইনাইট ভার্ব একটা থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স যেটা হবে, কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট থাকবে দুইটা, হ্যাঁ এরপরে হচ্ছে মাঝখানে একটা তোমার কনজাংশন থাকবে, মানে কোরিলেটিভ কনজাংশন থাকবে, এবং এই দিকে কিন্তু আরেকটা তোমার কি থাকবে, ক্লাউজ থাকবে, ঠিক আছে, এই দিকে আরেকটা ক্লাউজ থাকবে। এরপরে কমপ্লেক্স যেটা আছে এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে সরি ফাইনাইট ভার্ব একটা বলতেছি, এখানে একাধিক ক্লাউজ থাকবে, মানে টু অর মোর, ঠিক আছে, একাধিক কি থাকবে বলতো, ক্লাউজ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, কমপ্লেক্স বলবো। তাহলে দেখো এখানে অর আছে, এরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্যান বয়েস, মনে আছে? এই বাচ্চারা মনে আছে? ফ্যান বয়েস, এফ তে হচ্ছে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি বলতো, এগুলোকে কোরিলেটিভ কনজাংশন বলে এবং এগুলো তোমার কম্পাউন্ড সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে ডু অর ডাই এটা একটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। গট ইট? ভেরি গুড। এই তোমরা তো পারতেছো। আচ্ছা, বিসিএস এর প্রশ্ন তোমরা সলভ করতেছো, দেখো এই যে এই রুলস থেকে তোমাদের গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে, আমি তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে পড়িয়েছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে কি বলতো, অ্যালং উইথ, তারপরে হচ্ছে তোমার টুগেদার উইথ, হ্যাঁ তারপরে হচ্ছে শুধুমাত্র যদি উইথ হয়, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, বা যে কোনো ধরনের প্রিপোজিশন এগুলো যদি হয় তাহলে প্রথম যে সাবজেক্ট আছে, তাহলে এগুলোর পরে যদি আরো সাবজেক্ট থাকে এরপরে যে ভার্ব হবে, এই যে প্রথম সাবজেক্ট যেটা থাকবে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তাহলে হি, এখানে একটা সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ আছে, হিজ প্যারেন্টস, এটা প্লুরাল, তো অনেকেই প্লুরাল দেখে এরপরে প্লুরাল সাবজেক্ট বসাবে। নো, এখানে যে ভার্বটা বসবে এই ভার্বটা তোমার এই প্রথম যে সাবজেক্ট আছে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে হি যেহেতু আছে, হিটা সিঙ্গুলার আর প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার আর হবে না। তারপরে হচ্ছে এখানে ক্যান কি হতে পারে, এখানে স্পেন্ডিং আছে, তাহলে স্পেন্ডিং এটা হচ্ছে ভার্ব আইএনজি, তাহলে ভার্ব আইএনজি কখন হয়, আমরা যদি এমএস আর ওয়াস ওয়্যার থাকলে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার হচ্ছে ইজ। বুঝছো? একবারে কিন্তু ইজিয়েস্ট কুইজি প্রশ্ন। নেক্সট, দিস বুকস ড্যাশ, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনো প্যাসিভ হয় না, কিছু ওয়ার্ড আছে যেগুলো কখনো কি হয় না বলতো, প্যাসিভ হয় না। এগুলোর মধ্যে একটা হচ্ছে বিলং, এই যে বিলং, তারপর হচ্ছে হ্যাপেন, এগুলো কখনো প্যাসিভ হয় না। এই এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো কখনো কি হয় না, প্যাসিভ হয় না। এটারও কিছু লিঙ্ক আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখো কোথায়, এই যেগুলো আর কি কখনোই প্যাসিভ হয় না, এই যে যেগুলো কখনো প্যাসিভ হয় না এর মধ্যে বিলং আছে, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার
তারপরে হচ্ছে তোমার হ্যাভ ভার্বটা কখনো প্যাসিভ হয় না। তারপরে ল্যাক, তারপরে হচ্ছে রিসেম্বল, সুইট, তারপরে হচ্ছে ওয়েট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই যে লাভ, এগুলো হতে পারে। তারপরে হচ্ছে ওয়াস বর্ন, যেগুলো আছে বর্ন, শিফট, হসপিটালাইজড, এগুলো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে পেইন্টিং, এই পেইন্টিংটা কখনো কি হয় না, প্যাসিভ হয় না। তারপরে হচ্ছে হ্যান্ডলিং, প্যাসিভ হয় না। ফিডিং, প্যাসিভ হয় না, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে দেবো ভাইয়াপুরা, তোমরা এগুলো নিজেরা পড়বা, ঠিক আছে। নিজেরা পড়লে অনেক ভালোভাবে তোমাদের এটা লং লাস্টিং হবে এবং তোমরা দীর্ঘদিন এটা বুঝতে পারবে। দেখা যায় না সুমন, সমস্যা নেই, আমাদের এখানে লাইটিংটার একটু ঝামেলা আছে, তো এই কারণে আসলে আমাদের হচ্ছে এখানে পিছনে ব্ল্যাকটা আমাদের সেভাবে আসলে আমরা সাপোর্ট করতে পারি। নো প্রবলেম, আমি তোমাদেরকে ওয়েবসাইটে দিয়ে দেবো, তোমরা এখান থেকে পড়ে নিবা। ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে তোমাদেরকে দিয়ে দেবো, ওই ভার্বগুলো জাস্ট পড়বা, পুরোটাই পড়ার দরকার নাই, শুধুমাত্র যে ভার্বগুলো আছে ওগুলো তোমরা খাতায় হচ্ছে টুকে নিবা। আমার সময় থাকলে আমি এখানে লিখে দিতাম, বাট এখানে দিলে অনেক সময় লাগবে। তো তোমাদের সময়ের তো দাম আছে, তোমাদের প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের কাছে তোমাদের সময়ের দাম না থাকতে পারে, বাট আদিল ভাইয়ার কাছে তোমাদের এভরি সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ড চলে যাচ্ছে মানে তোমার স্বপ্ন পূরণের পথে একটা সেকেন্ড তুমি পিছিয়ে পড়তেছো। সুতরাং তোমার প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অনেক দামি। সো সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, তাহলে এটা কয় নাম্বার গেল? আমরা তো লিখতেছি না, আচ্ছা সমস্যা নেই, এখানে র্যান্ডমলি তোমরা নাম্বার দাও। তাহলে এই যে অশুদ্ধ বানান কোনটা, অশুদ্ধ বানান কোনটা, সবাই তোমরা এটা লিখো, অশুদ্ধ বানান কোনটা। দেখো, প্রথমটা হচ্ছে নিউমোনিয়া, এই বানানটা সবাই লিখো তো ভাইয়া, সবাই এই বানান যে কয়টা আছে সে কয়টা লিখো। এই যে নিউমোনিয়া, এটা কিন্তু সঠিক বানান। নিউমোনিয়ার এখানে কিন্তু PNE আছে, PNEU, 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 ঠিক আছে। তাহলে এই নিউমোনিয়া এটা কিন্তু সঠিক বানান আছে। তারপরে হচ্ছে এই যে ডিসপেপসিয়া, ঠিক আছে, ডিসপেপসিয়া এটাও কিন্তু তোমার সঠিক আছে, DYSPEPSIA, সবাই লিখো। তারপরে এই যে ডায়রিয়া বানানটা, DIA, মানে এটাকে যদি তোমরা মানে এমনিতে উচ্চারণ করো একদম ওয়ার্ড টু ওয়ার্ড, তাহলে এটা হয় হচ্ছে তোমার ডিয়ার হইয়া, ডিয়ার হইয়া, ঠিক আছে। DIARR, এখানে ডবল আর আছে কিন্তু, ডবল আর। এরপর হচ্ছে HOEA, মানে HOEA, ঠিক আছে। এই যে ডায়রিয়া, এটাও কিন্তু সঠিক বানান। তারপর হচ্ছে ডিসপেপসিয়া, এটাও কিন্তু সঠিক বানান। তারপর হচ্ছে নিউমোনিয়া, এটা সঠিক বানান। ভুল বানান হচ্ছে তোমার এই যে গ্যাস্ট্রি কি ট্রিয়া, এমনটা না, এটা হচ্ছে তোমার এই যে এমন গ্যাস, TRI, হ্যাঁ, গ্যাস্ট্রিটিস, ঠিক আছে, গ্যাস্ট্রিটিস, এটা হচ্ছে এইরকম বানানটা, ঠিক আছে। গ্যাস্ট্রিটিস, GASTRITIS, গ্যাস্ট্রিটিস। সো এই বানানটা তোমরা সবাই হচ্ছে মানে বানান 3টা 4টা লেখো, এই বানান 4টা লেখো, এই বানান 4টা 4টাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। BCS এর প্রশ্ন থেকে কিন্তু দেখা যায় যে তোমাদের হুবহু অনেক সময় মানে ম্যাক্সিমাম টাইমে হুবহু কমন পড়ে, আবার যদি হুবহু নাও আসে তাও দেখা যায় যে ওইখানে যেগুলো আসছে সেইখান থেকেই তোমাদের হচ্ছে মানে অপশন থেকে আজকে প্রশ্ন আসছে। সো এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুড, হাই হাই জান্নাত, জান্নাত। গ্যাস্ট্রাইটিস, ভেরি গুড, আশা করি তোমরা বুঝতেছো। ওকে, ড্যাশ, এখানে আদার্স ইজ আ গ্রেট ডিড, এইখানে বলো, এইখানে তোমরা কেউ হেল্পটা দিবা না, কারণ তোমরা সবাই জানো হেল্প আদার্স এমনটা আসলে হয় না। এখন টু হ্যাভ হেল্প, এটাও তোমরা দিবা না। কনফিউশনে পড়বা যে টু হেল্প আদার্স ইজ আ গ্রেট ডিড নাকি টু হেল্পিং আদার্স ইজ আ গ্রেট ডিড। সবাই একটু বলো যে এ এবং সি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার, এখানে এ নাকি সি, কোনটা সঠিক অ্যান্সার? এখানে এ অর সি, টু হেল্প আদার্স ইজ আ গ্রেট ডিড এমন, নাকি হচ্ছে তোমার টু হেল্পিং আদার্স ইজ আ গ্রেট ডিড, কোনটা? রোজ, জাবির প্রশ্ন ব্যাংক তোমরা হচ্ছে যতদূর পারো সলভ করো, ঠিক আছে। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে আমাদের হচ্ছে ম্যারাথন আসবে, তুমি যদি নিজে নিজে সলভ করতে চাও মোটামুটি বিগত 10 বছরের তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। 10 বছরের সলভ তোমরা করো, যদি নিজে নিজে সলভ করো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 10 বছরের প্রশ্ন সলভ করলেই এনাফ। প্রশ্ন সলভের মানে তো এটা না যে ওইখান থেকে হুবহু অনেক সময় কমন পড়ে বা হচ্ছে অপশন কমন পড়ে, বাট এক্সপ্লেনেশনটা গুরুত্বপূর্ণ। যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে পড়ো না কোনো এক্সপ্লেনেশনগুলো পড়বা, এক্সপ্লেনেশন থেকে কিন্তু প্রশ্ন আসে এবং প্রশ্নের প্যাটার্নটা বোঝা যায় আসলে এখানে কোন কোন প্রশ্নগুলো হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো হচ্ছে না, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তো আমাদের জাবির পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস আমি একটা দেবো ইংলিশের, ঠিক আছে। ইংলিশের বিগত 10 বছরের প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করাবো একটা ক্লাসে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে একদিন আমরা সকাল 6টা থেকে শুরু করে একদম টানা 10টা পর্যন্ত 4 ঘন্টার একটা ক্লাসে আমরা পুরো 10 বছরের প্রশ্ন সলভ করব, ঠিক আছে। ভেরি গুড। এইখানে
তাহলে এখানে টু হেল্পিং আদার্স কিন্তু হবে না, আমরা জানি টু এর পরে ভার্ব ওয়ান হয়, টু হেল্প আদার্স ইজ আ গ্রেট ডিড। ওকে, এরপরে এটা বলো, ডু ইউ নো দ্য সলিউশন, ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম, এইখানে কোনটা? এইখানে দেখো এই যে সলিউশন যেটা আছে না, এই সলিউশন এটা একটা মানে স্পেশাল একটা ইউজ, ঠিক আছে, যে সলিউশন, তারপরে হচ্ছে তোমার প্রেফার, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই যে ইনফেরিয়র, তারপরে হচ্ছে সুপারিয়র, তারপরে হচ্ছে তোমার প্রেফার, এই যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় কি বসে বলো তো? এই ওয়ার্ডগুলোর পরে টু বসে, ঠিক আছে। তাহলে ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য প্রবলেম, হ্যাঁ, সিইউ এর জন্য হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে হবে, নো প্রবলেম। তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিইউ এর পরীক্ষা তো দেরি আছে, সর্বপ্রথম এখন আমাদের সামনে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এবং তার আগে 18 তারিখে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়টা আছে, ঠিক আছে। তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টাকে প্রায়োরিটি দিচ্ছি আর কি, ঠিক আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য দেখি কিছু করা যায় কিনা, কারণ খুলনা বিশ্ববিদ্যালয় তো ঢাবি স্ট্যান্ডার্ড, তো ঢাবির যে ক্লাসগুলো আছে সেগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য এনাফ। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু তিরিং বিরিং, সেইখানে আমাদের ক্রিটিক্যাল রিজনিং পড়তে হয়, তারপরে হচ্ছে অনেকগুলো অ্যানালিটিক্যাল টাইপের প্রশ্ন পড়তে হয়, এবং হচ্ছে অনেক ঝামেলা আছে। তো আমরা ওই প্রশ্নগুলো একটু দেখব। তোমরা জাস্ট নিয়মিত সলিউশন এরপরে টু বসে, ভেরি গুড। এবং তোমরা অবশ্যই 6 ঘন্টার যে ক্লাসটা আছে 6 ঘন্টার ক্লাসটা দেখবা। তাছাড়া কিন্তু আসলে আমার পক্ষেও বোঝানো, মানে আমার ক্লাসগুলো কিন্তু বোঝানো কিন্তু অনেক টাফ, কারণ আমি যেগুলো আগে আলোচনা করেছি আমি ওই ক্লাস রিপিট করি না, ঠিক আছে। অর্থাৎ তোমরা কিন্তু ইউটিউবে আদিল স্যার ইংলিশ লিখলে সার্চ দিলে সেখানে দেখতে পারবে, সেখান থেকে তোমরা দেখে নিবা, হ্যাঁ। তো আমি কিন্তু হচ্ছে রিপিট করি না, মানে যেটা একটা ক্লাস হয়ে যায় আমি ওই ক্লাসকে রিপিট করি না। অন্য প্ল্যাটফর্ম যেখানে ক্লাস নেই না কেন, কোনো রকম রিপিটেশন ছাড়া কিন্তু ক্লাসগুলো নেই, মানে একটা রুল একবার করলে ওইটাকে রিপিট করি না। সো তোমরা আগের ক্লাসগুলো দেখলে কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, ওকে, এরপরে দেখো এটা অ্যান্সার করো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক স্পেলিং কোনটা? একটা হচ্ছে তোমার এই যে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা যে রিপিটেশন মানে REPETITION, রিপিটেশন, REPETITION, ঠিক আছে, রিপিটেশন। এখানে REPE, এখানে দেখো এ আসছে, এ কিন্তু হবে না, মানে এটা হচ্ছে রিপিট, যদি আমরা বলি রিপিটেশন, বাট REPE এখানে RIPI, সো এটা কিন্তু হচ্ছে না, REPE এটা হবে। তারপরে হচ্ছে REPE, এখানে আবার এ দিছে, সো এটা হবে না। REPETITION, TITION, এটা তো ঠিকই আছে মনে হয়। এখানে হচ্ছে রিপিটেশন, না ঠিকই তো আছে, রিপিটেশন। আচ্ছা, এখানে দুইটাই রাইট আছে, ঠিক আছে, রিপিটেশন দুইটাই রাইট, এটাও রাইট এটাও রাইট, রিপিটেশন, ক আর হচ্ছে গ, ঠিক আছে, রিপিটেশন। মনে রাখবা REPE এই জায়গাতেই ঝামেলা করে, হ্যাঁ, বাকিগুলোতে ঝামেলা করে না। এরপরে নেক্সট এটার অ্যান্সার করো, হোয়াট ডাজ দ্য ইডিয়ম টেক সামওয়ান টু টাস্ক, টেক সামওয়ান টু টাস্ক এটার মানে কি? টু গিভ সামওয়ান আ টাস্ক টু ডু, অর্থাৎ কাউকে কোনো কাজ দেওয়া এমন না, টু প্রাইজ সামওয়ান ফর হিজ টাস্ক, কারো কাজের জন্য প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা এটা, নাকি টু রিবিউক সামওয়ান, কাউকে হচ্ছে তোমার তিরস্কার করা, রিবিউক মানে কি? রিবিউক মানে হচ্ছে তিরস্কার করা, কাউকে তিরস্কার করা, নাকি হচ্ছে টু অ্যাপয়েন্ট সামওয়ান, নাকি হচ্ছে তোমার কাউকে অ্যাপয়েন্ট করা বা হচ্ছে তোমার কাউকে মানে নিয়োগ দেওয়া। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? তো এই যে দেখো এটা কিন্তু একটা ইডিয়মস এন্ড ফ্রেজেস, ঠিক আছে। টেক সামওয়ান টু টাস্ক, টেক সামওয়ান টু টাস্ক, বাট টু রিবিউক সামওয়ান, এটা সঠিক অ্যান্সার কি? টু রিবিউক সামওয়ান, অর্থাৎ টেক সামওয়ান টু টাস্ক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা, কাউকে কি করা? কাউকে তিরস্কার করা, কাউকে তিরস্কার করা। বুঝতে পারছো ভাইয়া পুরা? ওকে, টু রিভিউক সামওয়ান, ভেরি গুড। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাসও দেওয়া হবে, সাবরিয়া হক তৃষা, আচ্ছা, ওকে। এরপরে আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল, এইটা কিন্তু তোমার এই প্যারালাল স্ট্রাকচার থেকে এসেছে। আমরা সবাই জানি যে প্যারালাল স্ট্রাকচার অ্যান্ড তারপরে হচ্ছে তারপর নট অনলি বাট অলসো, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার নট বাট এগুলোতে কিন্তু কি হয়,
প্যারালাল স্ট্রাকচার থেকে ব্যবহৃত হয়, অর্থাৎ আগে এবং পিছে সেম ধরনের কিন্তু পার্টস অফ স্পিচ বা হচ্ছে টেন্স, এই জিনিসগুলো কিন্তু ফ্রেজ ক্লাউজ এগুলো কিন্তু সেম হয়। তাহলে দেখো এখানে বলতেছে রিডিং বুক, তাহলে এখানে রিড ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কি হবে বলো তো, প্লেইং ফুটবল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে প্লেইং ফুটবল। ভেরি গুড সুমি। তারপর হচ্ছে তাসলিম উদ্দিন সহায়ক থেকে দেখতেছে, তারপরে সাবরিয়া হক, জনিরুল ইসলাম। ওকে, ভেরি গুড। তোমরা সকালবেলা যে এত পরিশ্রম করতেছো না, আল্লাহ তাআলা দেখবা তোমরা যারা পরিশ্রমী তোমাদেরকে আল্লাহ তাআলা কখনোই কিন্তু ব্যর্থ করবে না। সমস্যা হচ্ছে পড়াশোনা করতে হবে এবং লেগে থাকতে হবে, কখনো মনোবল হারানো যাবে না, মনোবল হারালেই শেষ। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। এরপরে নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক অ্যান্সার কোনটা, সঠিক সেন্টেন্স কোনটা, এইটা তোমরা বলো। যে হোয়ার হ্যাভ ইউ বার্ন, তারপরে হচ্ছে হোয়ার আর ইউ বার্ন, তো হোয়ার ইউ বার্ন, হোয়ার ডিড ইউ বার্ন। দেখো এখানে বার্নটা হচ্ছে কি বলতো, বার্ন এটা কিন্তু ভার্ব 3 হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? এখানে ডিড যেহেতু আছে তাহলে এখানে কিন্তু তোমার হচ্ছে বিয়ার হওয়ার কথা, বাট এটা কিন্তু হচ্ছে না, এটা বার্ন ভার্ব 2 বা 3 তে হইছে, বাট ডিড থাকলে তো ভার্ব 2 বা 3 হবে না, সো ঘ নাম্বারটা বাদ। হোয়ার আর ইউ বার্ন, তারপর হোয়ার হ্যাভ ইউ বার্ন। দেখো হ্যাভ ইউ বার্ন মানে হচ্ছে তুমি জন্মগ্রহণ করেছো, ঠিক আছে? জন্মগ্রহণ তো আগে করছে, পাস্টে করছে, সো এটা প্রেজেন্ট থেকে কিন্তু হচ্ছে না। আবার এটা আর, তো আর এটা প্রেজেন্টে, জন্মগ্রহণ তো আরেকজন কেউ করছে, তারপরে না তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কবে জন্মগ্রহণ করছো বা হচ্ছে তুমি কখন জন্মগ্রহণ করেছো, অর্থাৎ কাজটা কিন্তু অতীতে হয়ে গেছে। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে এটা, কারণ কাজটা আগেই হয়ে গেছে। হোয়ার ইউ বর্ন, তুমি মানে কোথায় জন্মগ্রহণ করেছিলা, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলা। বি কেন? ভেরি গুড। এরপরে নেক্সট, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এই দেখো এইখান থেকে গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, হাই হাই এদি হুবহু সেম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা একদম রিপিট হয়েছে, ঠিক আছে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সলভটা দেবো, মানে গতকালকে তো চারুকারুকলা ইউনিটের প্রশ্ন মনে হয় পরীক্ষা মনে হয়েছে, এইখানে মনে হয় এই প্রশ্নটা দেখলাম মনে হয় এই ওয়ান অফ দা থেকে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ওয়ান অফ দা যদি থাকে এরপরে যে ভার্বটা হবে, নাউনটা হবে, সে নাউনটা প্লুরাল হবে। তো এখানে নাউনটা প্লুরাল হয়েছে এবং ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে ভার্বটা সিঙ্গুলার হয় নাই, সো এটা বাদ। তারপরে এখানে নাউনটা কি হয়েছে বলতো, সিঙ্গুলার হয়েছে, আমরা জানি নাউনটা প্লুরাল হবে, এটা বাদ। এবং ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, এটা ঠিক আছে, বাট এটা ভুল। এখানে দেখো নাউনটা প্লুরাল হয়েছে, আবার ভার্বটা কি হয়েছে, প্লুরাল হয়েছে, সো এটা কিন্তু রাইট। এখানে আবার পসেসিভ ব্যবহার করছে, মানে অ্যাপোজিটিভ কি বলে, এটাও কিন্তু আর হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। ভেরি গুড। এটা করো, উই মেট মেধা ক্যারিং আ বুকওয়েট অফ রেড রোজেস হেয়ার। ক্যারিং, এই ক্যারিংটা কোন পার্টস অফ স্পিচ? ক্যারিংটা কোন পার্টস অফ স্পিচ? দেখো একটা হচ্ছে জিরান্ট আর একটা হচ্ছে পার্টিসিপল। তো এই যে জিরান্ট যেটা আছে সেটা, এটা প্রথম কথা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? এই জিরান্ট যেটা আছে এটা ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। সেকেন্ড কথা হচ্ছে যে এটা নাউনের মতো কাজ করবে, ঠিক আছে, নাউন হিসেবে কাজ করবে। এবং পার্টিসিপল যেটা আছে এটাও ভার্ব প্লাস আইএনজি হিসেবে কাজ করবে। এবং সেকেন্ড কথা হচ্ছে এটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে মেধা, এই মেধাকে কিন্তু দেখছে এটা, ঠিক আছে? মেধা যে সময় হচ্ছে ক্যারিং আ বুকেট অফ রেড রোজেস, সে হচ্ছে একটা লাল ফুলের বালতি সে কি করতেছে বলতো, সে বহন করতেছে। তাহলে এখানে ক্যারিংটা কি, এখানে ক্যারিংটা হচ্ছে পার্টিসিপল। গুড, বুঝতেছো ভাইয়া পুরা? এরপরে 5 years have passed, 5 years have passed since his father died. Identify the correct simple sentence. তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে দিছে, ঠিক আছে? এই যে সিম্পল সেন্টেন্স মানে সিম্পল ফর্মটা তোমাকে জানতে চাইছে যে 5 years have passed, 5 বছর অতিবাহিত হয়ে গেছে, since his father died, তার বাবা কি গেছে, মারা গেছে। দ্য কারেক্ট সিম্পল ফর্ম, এর মধ্যে সিম্পল ফর্ম কোনটা? দেখো সিম্পল ফর্ম কোনটা, হিজ ফাদার হ্যাজ ডাইড 5 years এগো। এগো যেহেতু আছে, আমি তোমাদেরকে পাস্ট মার্কার কিছু শব্দ বলেছিলাম যে এগো, তারপর অনস আপন আ টাইম, ইয়েস্টারডে, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে লাস্ট, তারপর হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো যদি থাকে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হবে। তো আমার এই কথা তোমার যদি মনে থাকে তুমি একদম নির্দ্বিধায় এই হ্যাজ এইটাও অ্যান্সার দিবা না। ডাইড সিন্স 5 years, নো, এখানে তো তোমার কি
সিন্স 5 যেহেতু সিন্স ব্যবহার করছে সেহেতু এখানে অন্য কিছু ব্যবহার করার কথা ছিল, পাস্ট পারফেক্ট ব্যবহার করলে হইতো। এইখানে দেখো তাহলে এই যে দেখো ডাইট ভার্ব টু ব্যবহার করছে, তার মানে পাস্ট ইনডিফিনিট এগো আছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে বি। তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। তোমরা যারা বি অ্যান্সার দিয়েছো তোমাদের সবার অ্যান্সার রাইট। তাবাসসুম জান্নাত, হ্যাপি বার্থডে ভাইয়া, আজকে তোমার জন্মদিন। ওকে আচ্ছা, তো এই জন্মদিনের শুভেচ্ছা হিসেবে তুমি তোমার লাইফের বেস্টটা গতকালকে হয়তো বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো কিনা জানি না, এখন এই জন্মদিন উপলক্ষে তোমাকে এখন হচ্ছে প্রতিজ্ঞা নিতে হবে অনেক ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়ার জন্য, এবং অনেক বেশি তুমি এই জন্য একটা করতে পারো যে তুমি হচ্ছে জন্মদিনে তো অনেকে অনেক রকম আয়োজন করে, তো তুমি এর কোনো আয়োজন না করে তুমি হচ্ছে একটা কাজ করতে পারো। তুমি একটা এরকম পণ করতে পারো যে আগামী 2 দিন বা 3 দিন আমি একটানা পড়াশোনা করবো, একটা টার্গেট ফিক্সড করে। এটা হচ্ছে তোমার জন্মদিনের একটা গিফট, বা হচ্ছে তুমি নিজেকে নিজেই গিফট করো, ঠিক আছে? নিজেকে নিজেই তুমি গিফট করো যে যেহেতু আজকে আমার জন্মদিন, হ্যাঁ, তো এই জন্মদিন উপলক্ষে আমি একটা পণ করলাম, আমি একটা ইচ্ছা নিলাম যে আগামী 3 দিন বা আগামী 4 দিনের ভিতরে আমি জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংকটা শেষ করবো, বা তোমার যে টার্গেটেড ইউনিভার্সিটি, রাজশাহী হলে রাজশাহী, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, যে এটার একটা প্রশ্ন ব্যাংক বা এই সাল থেকে এই সাল প্রশ্নটা আমি শেষ করব, ঠিক আছে? তাহলে তুমি ইনশাল্লাহ আগামী বছরের যে সেলিব্রেশনটা, সেই সেলিব্রেশনটা তুমি হচ্ছে তোমার ভার্সিটির যে ফ্রেন্ডরা থাকবে, ভার্সিটির ফ্রেন্ডদের সাথে একদম খুব ভালোভাবে করতে পারবা, ঠিক আছে? তাবাসসুম জান্নাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা অ্যান্ড হ্যাপি বার্থডে। ওকে, এবার তোমরা এটা অ্যান্সার করো। সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার, she works as dash FBI analyst. সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার, এখানে কোনটা হবে? এই যে FBI, আমরা সবাই কি জানি বলো তো? এই সবাই একটু বলো এটা কোনটা অ্যান্সার হবে? এটা একটু ট্রিকি, আমরা সবাই জানি। ফিয়ামানিল্লাহ, তোমরা হয়তো মনে মনে বলতেছো যে কি এক ভাইয়ার ক্লাস করতেছি, এ ভাইয়া সবসময় শুধু পড়াশোনার কথাই বলে, পড়াশোনার কথাই বলে। নো ভাইয়া, পড়াশোনা ছাড়া বিকল্প আসলে কিছুই নেই, এটাই বাস্তবতা। এটাই বাস্তব, তাই না? আচ্ছা দেখো, আমরা সবাই কি জানি, যদি কোনো ভয়েল থাকে, কি থাকে বলতো? ভয়েল থাকে। ভয়েল থাকলে ভয়েলের পূর্বে ভয়েল কি কি? এ, তারপরে হচ্ছে ই, এরপরে হচ্ছে আই, ও, ইউ, এগুলো হচ্ছে কি বলতো? ভয়েল। ভয়েলের পূর্বে সবসময় তোমার কি বসবে? এন বসবে, ঠিক আছে? এন বসবে, এ বসবে না, ঠিক আছে? এর পূর্বে এ বসবে না। হ্যাঁ, এ বসবে, এ বসবে কখন? যদি ধরো এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে? এই যে দেখো ইউনিভার্সিটি মানে যেই সমস্ত ইউনিভার্সিটি, যেই সমস্ত ভয়েল ব্যবহার হওয়ার পরেও সেগুলো যদি হার্ডলি ব্যবহার হয়, তার মানে হচ্ছে আমি তোমাদের কিন্তু একটা ক্লাসে বলছিলাম একটা এমসিকিউতে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু দুইটা উচ্চারণ, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে হার্ড। যেমন আমি তোমাদের জি তে মনে হয় বলেছিলাম যে জি, এটা যদি জি গয়ের মতো উচ্চারণ হয় তখন সেই ক্ষেত্রে সেটা কিন্তু কি বলতো? সেটা কিন্তু হার্ড। আর যদি জ, বর্গীয় জ, হ্যাঁ, বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি বলতো? সেটা হচ্ছে সফট। তো অনুরূপভাবে এই ভয়েলের উচ্চারণ যদি হার্ড হয়, কি হয় বলতো? হার্ড হয়। যদি ভয়েলের উচ্চারণ হার্ড হয়, কি হয়? হার্ড হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভয়েল থাকার পূর্বেও কি বসাবো? এ বসাবো। যেমন ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এই যে ওয়ান, হ্যাঁ, ওয়ান, এরপরে নাউন থাকতে পারে ওয়ান পার্সন, তাহলে এ ওয়ান পার্সন, এন ওয়ান পার্সন না, এরকম আরো কিছু আছে, ঠিক আছে? তোমরা দেখে নিবা। তাহলে এগুলোর পূর্বে কি বসবে বলতো? এ বসবে। এছাড়াও দেখো এখানে এফ আছে, যেগুলো আর কি এরকম তোমার অ্যাক্রোনিম, এগুলোকে কি বলা হয়? এই যে এগুলোকে কি বলা হয় বলতো? এই যে যেগুলো এরকম থাকে, হ্যাঁ, এগুলোকে বলা হয় অ্যাক্রোনিম, NYM, অ্যাক্রোনিম, ঠিক আছে? যে FBI, তারপরে হচ্ছে তোমার এই যে BCS, ঠিক আছে? এগুলোকে বলা হয় অ্যাক্রোনিম। এখন এগুলোর যে ফার্স্ট লেটারটা, এগুলোর যে উচ্চারণ যে হয়, এই উচ্চারণ লেটারটা যদি ভয়েল সাউন্ড হয়, যেমন এখানে দেখো এই যে এফ, তাহলে এফ কে তুমি যদি উচ্চারণ করো তাহলে কি হবে বলতো? এই যে এফ, এমন না? EF, এফ, তাহলে এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা ই এর সাউন্ডটা কি ভয়েলের সাউন্ড না? এই কারণে এখানে কিন্তু এন হবে। এখানে কি হবে? এখানে এন হবে। তোমরা কি এই জিনিসটা ধরতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা দেখো অনুরূপভাবে, তাহলে দেখো BCS, তাহলে বি, এখানে কিন্তু ব সাউন্ড, তার মানে কনসোনেন্ট সাউন্ড।
যেহেতু কনসোনেন্ট সাউন্ড, সো এখানে কিন্তু এ হবে, এখানে কি হবে, এ হবে। তারপরে এফ অনুরূপ ভাবে আবার আছে, ধরো এই যে এম এ, তোমাদেরকে যদি আমি বলি যে এই যে এম এ, এম এ এর পূর্বে ধরো তোমাকে আর্টিকেল বসাইতে বললাম, তাহলে কি আর্টিকেল বসাবো সবাই বলো তো? এই যে এম, এটাকে যদি তোমরা উচ্চারণ করো তাহলে কেমন হবে? এই যে এমন হবে না, ই এম এম, তাহলে এম, এই যে সাউন্ডটা কেমন, এ, অর্থাৎ ভয়েলের সাউন্ড, যেহেতু ভয়েলের সাউন্ড সেহেতু এখানে কি হবে, সেখানে এখানে এন হবে। এই ভাইয়া পুরো বুঝছো যে তোমার এই অ্যাক্রোনিম যেগুলো ব্যবহার করবা, ঠিক আছে, বিসিএস, এম এ, তারপরে হচ্ছে তোমার এইচএসসি, এসএসসি, এই যে এসএসসি, এই যে এসএসসি, এস এস সি, এর পূর্বে কি বসবে, এর পূর্বে এন বসবে, কারণ এস, তুমি এইটাকে যদি উচ্চারণ করো তাহলে কি বলবো বলো তো? এই যে ইএস, এস এস, তাহলে এই যে ই আছে, ই হচ্ছে কিসের সাউন্ড, ভয়েলের সাউন্ড, দ্যাটস ওয়াই এখানে এন হবে। এই বুঝছো সবাই এই জিনিসটা ক্লিয়ার? হুম, এই বুঝছো? বলো তো ভাইয়া পুরো এই যে এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানে এফ বি আই এস, এ, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে বি। ক্লিয়ার, ক্লিয়ার। সাগর সরকার, তানজিলা সূচি, ক্লিয়ার, ভেরি গুড। তোমরা এত ভালো কেন ভাইয়া বলো তো, এত তাড়াতাড়ি বুঝে যাও? আচ্ছা, এটা গেল। এইটা কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সি এটার সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো, অ্যান্টোনিম কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি এটা আমরা বলতেই থাকি যে তোমার মতের সাথে আমার মত মিলে না, তোমার সাথে আমার এত কন্ট্রোভার্সি কেন? আচ্ছা, ওকে, কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি মানে হচ্ছে তোমার কি বলতো, অনৈক্য, 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 ঠিক আছে, কন্টেনশন, তারপরে হচ্ছে বাইকারিং, ডিসপিউট মানে হচ্ছে ঝগড়া, এগুলো কিন্তু সিনোনিম। এই যে এইটা হচ্ছে তোমার আনএনিমিটি, আনএনিমিটি, আনএনিমিটি মানে হচ্ছে তোমার ঐক্যমত। আনএনিমিটি মানে কি, মানে হচ্ছে তোমার ঐক্যমত। আনএনিমিটি মানে হচ্ছে তোমার ঐক্যমত, ঠিক আছে, আনএনিমিটি মানে হচ্ছে তোমার ঐক্যমত। সিয়াম চৌধুরী, স্বর্ণালী সেতু, মাই প্লেজার। আচ্ছা, এটা বলো, স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড। অর্থাৎ ধরো তুমি আমাদের এডুকেটমে আসলা, তোমার কোনো প্রিপারেশন নাই, তোমাকে ক্যামেরার সামনে দাঁড় করাই দিয়া বললাম যে তুমি এখন বিশাল মানে বক্তব্য দাও। ধরো কে আসলো, ধরো রোজ, তারপরে হচ্ছে মহসিন মিয়া জনি, ঠিক আছে, আহ, সে আসলো, ঠিক আছে, মহসিন আর রোজ এরা আসলো, এদেরকে আমরা ক্যামেরার সামনে দাঁড় করাই বললাম যে তোমরা এখন বক্তব্য দেওয়া শুরু করো। অর্থাৎ তারা কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে আসে নাই। এই যে প্রিপারেশন ছাড়া, উইথাউট এনি কাইন্ড অফ প্রিপারেশন, তারা যে আসলো, প্রিপারেশন ছাড়াই তাদেরকে আমরা বক্তব্য দিতে দাঁড় করাই দিলাম। এই যে এই বক্তব্যটা, এই বক্তব্যটাকে বলা হয় তোমার এই যে এক্সটেম্পোর স্পিচ। এটাকে কি বলা হয়? এক্সটেম্পোর স্পিচ, অর্থাৎ প্রস্তুতি ছাড়া বক্তব্য, মানে ইনস্ট্যান্ট বক্তব্য বা উপস্থিত বক্তব্য যেটাকে বলা হয়, ঠিক আছে, উপস্থিত বক্তব্য, উপস্থিত, উপস্থিত বক্তব্য। আর এই যে মাইডেন স্পিচ যেটা আছে, এটা হচ্ছে তোমার প্রথম বক্তব্য, মানে প্রথম স্পিচ, প্রথম না শেষ, প্রথম মেবি, প্রথম বক্তব্য, ঠিক আছে, প্রথম। আর এগুলো রাউজিং স্পিচ, ফ্রি স্পিচ, এগুলো আসলে তোমার দুইটা ব্যবহার হয় না, এই দুইটা ব্যবহৃত হয়, ঠিক আছে। একটা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ আর এটা হচ্ছে মাইডেন স্পিচ। এক্সটেম্পোর স্পিচ কখন ব্যবহৃত হয়? এক্সটেম্পোর স্পিচ হচ্ছে তোমার উপস্থিত বক্তৃতা, অর্থাৎ কোনো প্রকার প্রিপারেশন ছাড়া হুট করে তোমাকে বললাম যে দাও বক্তব্য, হাদি বক্তব্য দিয়ে দিল, ঠিক আছে। নিয়াজুর রহমান, তাড়াতাড়ি বুঝো দেখি, পরীক্ষায় পারো না, এটা একটা কথা? এই তোমরা কি বলো পরীক্ষায় পারবো না মানে? আচ্ছা, এইটা দেখো, আইডেন্টিক্যাল সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম। দেখো এই যে এই জিনিসটা কিন্তু আসবে, তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, ওই আর্টিকেলটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই এটা পড়বা। 101টা ওয়ার্ড আছে এরকম, 101টা ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে দুইটাই ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এই যে মেমোরেন্ডাম, এটা কি বলতো? এটা সিঙ্গুলার, এটার প্লুরাল কি? এটার প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা, মেমোরেন্ডা, মেমোরেন্ডা। এরপরে হচ্ছে তোমার এই যে স্টিমিউলাস, এটার প্লুরাল কি? এটার প্লুরাল হচ্ছে STMULEE, স্টিমিউলি। এরপরে ওয়াসিস, এটার প্লুরাল কি? ওয়াএসইএস, ওয়াসেস। আর এই যে ডাইস যেটা আছে, ডাইস মানে কি? ডাইস মানে হচ্ছে পাশা, এই ডাইস মানে হচ্ছে পাশা। এই তোমরা কি দেখো নাকি পাশা? ব্যাচেলার পয়েন্টের পাশা দেখো?
হুম, পাশা, এই সেই পাশা ডাইস, ঠিক আছে এই। ওকে, আচ্ছা তাহলে এই যে আমরা সিঙ্গুলার প্লুরাল, তোমরা এটা দেখবা, ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল বিষয়টা, এই যে মেমোরেন্ডাম, ডাম, এইটা কিন্তু মেমোরে ডা হইতেছে, ডা হলো প্লুরাল। এস্টিমিউলাস, এস্টিমিউলি, হ্যাঁ, ওয়াসেস, ওয়াসেস, এরকম আরো আছে। ডেটাম, 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 এটার যে, এটা কিন্তু সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে ডেটা, ঠিক আছে, এটার প্লুরাল হচ্ছে কি ডেটা। তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়বা। আব্দুল হাদি, আহ বাংলার বিষয়টা আমি সেভাবে বলতে পারতেছি না ভাইয়া। আচ্ছা, এরপরে এটা বলো, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যাডভার্ব। দেখছো বিসিএস এটা কিন্তু আসে, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট, তারা কিন্তু এইরকম প্রশ্ন পাবা, যে এইরকম একটা শব্দ দিয়ে বলবে যে এটা নিচের, মানে এখানে কোনটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, কোনটা ভার্ব হিসেবে কাজ করতেছে, এইটা তোমরা ইয়া করো, মানে সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এখানে কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, ঠিক আছে, এখানে ফাস্ট কিন্তু একটা কি হিসেবে কাজ করছে বলো তো, সবাই বলো, যে সো ফাস্ট ড্রাইভ, অর্থাৎ কেমন ভাবে ড্রাইভ করতে নিষেধ করতেছে, ফাস্ট, হাউ, কেমন, ফাস্ট ড্রাইভ করিও না, তাহলে এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, আমরা পরেরটা দেখি, এইখানে ফার্স্ট হিসেবে কোন হিসেবে কাজ করতেছে, তাহলে দেখো এই যে এটা হচ্ছে নাউন, তাহলে এটা হচ্ছে আর্টিকেল, তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝখানে যেটা বসে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, তাহলে এখানে ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে মুসলিম ফাস্ট, এই ফাস্ট মানে হচ্ছে রোজা, ফাস্ট মানে কি রোজা, ডিউরিং রমাদান, রমজান মাসে মুসলিমরা কি রাখে, রোজা রাখে, তাহলে এখানে ফাস্ট যেটা আছে এটা হচ্ছে একটা ভার্ব। তারপরে হচ্ছে তোমার উশাসি ওয়েন্ট অন আ 24 hour ফাস্ট, এখানে ফাস্ট কিন্তু এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এই যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এরপরে এটা কিন্তু একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, টু ডিটক্স। তাহলে আমরা লাস্টেরটা দেখলাম ঘ নাম্বারে ফার্স্ট নাউন হিসেবে কাজ করছে, গ নাম্বারে দেখলাম সেম ওয়ার্ড ফার্স্ট এটা ভার্ব হিসেবে কাজ করছে, এরপরে খ নাম্বারে দেখলাম ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ক নাম্বারে দেখলাম যে ফার্স্ট এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, আমাদের চেয়েছে হচ্ছে অ্যাডভার্ব যেহেতু, সো রাইট অ্যান্সার ইজ ক। গুড। হুম, এই তো, তোমরা এত ভালো পারতেছো, গুড। শুধু এই পারাটা পরীক্ষার হলে একটু ডেলিভার দিয়ে আসবা, তাহলেই হবে, বুঝছো, শুধু পরীক্ষার হলে দিবা। আচ্ছা দেখি তোমরা কয়জন শেয়ার করছো, তোমরা এতজন ক্লাস করতেছো কিন্তু শেয়ার কয়জন করছো দেখি। তোমরা যারা শেয়ার করবা তারা কিন্তু অবশ্যই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, মেসেজ দিলে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, বাট শেয়ার না করলে কিন্তু পিডিএফ দেওয়া হবে না। তোমরা মাত্র কয়জন করছো, আল্লাহ, মাত্র 26 জন তোমরা শেয়ার করছো, দেখছো, তোমরা মাত্র 26 জন শেয়ার করছো। তোমরা যারা দেখতেছো তোমরা একটু শেয়ার করে দাও, তোমরা যারা শেয়ার করে দিবা তোমাদেরকে কিন্তু হচ্ছে পিডিএফটা কিন্তু দিয়ে দেওয়া হবে, বুঝছো, তোমরা যারা শেয়ার করবা পিডিএফ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ জ্যোতি, এটার পারো না পরীক্ষার হলে না পারার মূল কারণ হচ্ছে তোমাদের অ্যাডভার্ব, মানে তোমাদের কি বলে ওই প্র্যাকটিসের অভাব। তোমরা শুধু ক্লাসেই করো, দেখো ক্লাস করবা, ঠিক আছে, ক্লাস আমি নিষেধ করতেছি না, ক্লাস করবা, কিন্তু ক্লাসের পরে সেলফ স্টাডি, এই যে এইটা সেলফ স্টাডি, সেলফ স্টাডি, তুমি কত ব্রিলিয়ান্ট হও না কেন, তুমি যতই ক্লাস করো না কেন, যত ভাইয়া বড় ভাইয়ার ক্লাস করো না কেন, যত বড় স্যারের ক্লাস করো না কেন, তোমার সেলফ স্টাডিতে তুমি যদি বেশি টাইম না দাও পরীক্ষায় কখনো ভালো করতে পারবা না। শুধু ক্লাস দেখে কখনো পরীক্ষায় ভালো করা যায় না। আমি তোমাদেরকে বলতেছি, তোমার যদি দেখা গেল যে তুমি একজন স্যারের কাছে ক্লাস করতেছো, ব্যাস এনাফ, অ্যাডমিশন টাইমে ওই কারা খারাপ করে জানো, ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা শুনলে যদিও বা খারাপ লাগবে কিন্তু বাস্তবতা এটাই, যে এই স্যারের কাছে ক্লাস করে একবার, ওই স্যারের কাছে করে ক্লাস করে একবার, ওই স্যারের কাছে, ওই ভাইয়ের কাছে, ওই ভাইয়ের কাছে, এরকম দেখা যায় সারাদিন ক্লাস করতে করতেই তার টাইম শেষ, এই সেলফ স্টাডি টাইম পায় না। এরাই কিন্তু এই যে পরীক্ষার হলে ডিব্বা মারে। পরীক্ষায় ভালো করার জন্য তোমার সেলফ স্টাডিতে সময় দিতে হবে বেশি। তুমি যদি ক্লাস করো 2 ঘন্টা, তোমার সেলফ স্টাডিতে দিতে হবে 4 ঘন্টা। তুমি যদি ক্লাস করো 3 ঘন্টা, তোমার নিজে পড়তে হবে 6 ঘন্টা। তোমার ক্লাসের টাইমের থেকে তোমার নিজে পড়ার টাইম বেশি থাকতে হবে, তবেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবা, বুঝছো। আদিল স্যার তোমাদেরকে এই কথাটা বললো, এই কথাটা তুমি যারা ইতিপূর্বে চান্স পেয়েছে তাদেরকে তুমি বলে দেখিও, ঠিক আছে, যে বা ভালো কোনো টিচার যারা আসলে শিক্ষার্থীদের কল্যাণ চায়। এখন তো অনলাইনে শিক্ষা মানে শিক্ষকের থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটর বেশি। সো তোমাদেরকে আমি একদম আমার ভিতর থেকে, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি
যে ক্লাস যতক্ষণ করবা তার দ্বিগুণ পড়া তোমরা কি বলো এটাকে নিজেকে সময় দিবা। ধরো তুমি ক্লাস 2 ঘন্টা করলা, তাহলে তোমাকে 4 ঘন্টা পড়াশোনা করতে হবে। এইটা যদি করতে পারো তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। বাট তুমি 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ক্লাস করলা, বাট তুমি নিজে পড়লা না, সম্ভব না, অসম্ভব। মিলাই নিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা তাহলে কি বলতো, কাওয়ার্ডলি, ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক। তাহলে এই যে অ্যাটাক, এটা হচ্ছে একটা কি বলতো, নাউন। তাহলে নাউনের পূর্বে যেটা ব্যবহৃত হবে, নাউনের পূর্বে এটা কি বলতো, একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে, এটা রাইট অ্যান্সার হচ্ছে খ, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? হ্যাঁ, নিজে পড়াই হচ্ছে আসল পড়া। ওকে, এরপরে এটা বলো, দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ। এইখানে ভিলেজটা হচ্ছে কি বলতো, ভিলেজটা হচ্ছে নাউন। তাহলে নাউনের পূর্বে এখানে পাস্ট, তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে, এখানে কাছে অর্থাৎ পাশে বা কাছে, পাশে বা কাছে একটা কিন্তু উপসর্গ টাইপের অর্থ কিন্তু প্রকাশ করতেছে। উপসর্গ না, এটাকে কি বলে, অনুসর্গ। অনুসর্গ, এই যে অনুসর্গ, ঠিক আছে, এই অনুসর্গ এবং হচ্ছে এই উপসর্গ, বাংলায় যেগুলো মনে রাখবে সবসময়, বাংলায় যেগুলো উপসর্গ বা হচ্ছে অনুসর্গ হিসেবে কাজ করবে, ইংলিশে সেগুলোকেই বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন কি আছে না, যে প্রপরা অপসমনী আপ অনু দূর্নির বি, হ্যাঁ, এরকম কি আদিশু উৎপরিপ্রতি, এগুলো পড়ছিলাম, মনে নেই এখন, ঠিক আছে? তাহলে এই যে তোমার কাছে বা উপসর্গ বা অনুসর্গ যেগুলো আছে, এগুলো তোমার প্রিপোজিশন হিসেবে কাজ করবে। তাহলে পাস্ট এটা কিন্তু কাছে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমার একটা অনুসর্গ হিসেবে কাজ করতেছে। সো এটা হচ্ছে একটা প্রিপোজিশন। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে প্রিপোজিশন। ভেরি গুড। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক অ্যান্সার কোনটা, এটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে রিসেম্বলস, এটা কোনো প্রকার প্রিপোজিশন নেবে না। সো এখানে রিসেম্বলস ইজ ফাদার, এখানে রাইট অ্যান্সার হচ্ছে গ। এরপরে থানা স্লিপস অনলি ফর 4 hours a night। ইন দি সেন্টেন্স দ্য ভার্ব স্লিপস। এই যে স্লিপ যে ভার্বটা আছে, এই স্লিপ ভার্বটা কি, আমি তোমাদেরকে বলেছিলাম যে স্লিপ ভার্বটা হচ্ছে তোমার একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এরকম স্লিপ, তারপরে হচ্ছে ফেল্ট, ফিল, হ্যাঁ, এরকম যেগুলো স্টেটিভ ভার্ব আছে, এগুলোকে কি বলা হয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে ভার্বগুলো আছে, তোমার বিউপিতে প্রশ্ন আসছিল 24-25 সেশনে, এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব কি ভার্ব বলা হয় বলতো, স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব মানে কি, স্টেটিভ ভার্ব মানে হচ্ছে যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত, যেমন ধরো ফিল, ঠিক আছে, এই যে ফিল, তারপর হচ্ছে স্মেল, এগুলোকে বলা হয় তোমার, এই যে আরো যেগুলো আছে স্লিপ, এগুলো হচ্ছে তোমার পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কিন্তু সম্পর্কিত, এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব, এবং এটা হচ্ছে তোমার একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে fill in the blank with the appropriate preposition. she is was married। এই যে দেখো এইখানে কিন্তু একটা কনফিউশন, বিশাল বড় একটা তোমাদের কিন্তু ঝামেলায় পড়ো। একটা হচ্ছে তোমার ম্যারিড টু, RRIED, একটা হচ্ছে ম্যারিড টু, ঠিক আছে, আরেকটা হচ্ছে IED, ম্যারিড অফ। সবাই একটু তোমরা ক্লাসটা শেয়ার করে দাও তো ভাইয়া পুরা। একটা হচ্ছে ম্যারিড টু আর একটা হচ্ছে ম্যারিড অফ। যখন ম্যারিড টু হয় তখন হচ্ছে মানে কারো কাছে বিয়ে দেওয়া, কারো কাছে বিয়ে দেয়া, বিয়ে দেয়া, কারো কাছে বিয়ে দেয়া। বাট ম্যারিড অফ যখন হয় তখন হচ্ছে নিজে বিয়ে করা, নিজে বিয়ে করা, বিয়ে করা, ঠিক আছে? ম্যারিড অফ যখন হবে তখন নিজে বিয়ে করা, ম্যারিড টু মানে হচ্ছে কারো কাছে বিয়ে দেওয়া। তাহলে দেখো, she was married to a rich man, তাহলে একজন রিচ ম্যানের কাছে তাকে বিয়ে দেয়া হয়েছে। তাহলে এখানে দেওয়া হয়েছে এমনটা কিন্তু অর্থ প্রকাশ করতেছে, যেহেতু দেওয়া হয়েছে অর্থ প্রকাশ করতেছে। সো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার হবে টু। এই বুঝছো, এটা কিন্তু অনেক দামি একটা জিনিস ছিল, মানে অনেক ইম্পর্টেন্ট একটা রুলস ছিল, যে যখন কাউকে বিয়ে দেওয়া হবে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ম্যারিড টু, আর যখন মানে নিজে বিয়ে করা হবে তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, সেই ক্ষেত্রে হবে ম্যারিড অফ, ম্যারিড অফ। তোমরা সবাই এইটা দিয়ে দুইটা সেন্টেন্স লিখো তো দেখি, কে কেমন সেন্টেন্স লিখো। ম্যারিড টু আর ম্যারিড অফ, এই দুইটা দিয়ে সবাই তোমরা সেন্টেন্স লিখো। ম্যারিড টু আর ম্যারিড অফ দিয়ে তোমরা সেন্টেন্স লিখে তো তোমাদের ট্যালেন্ট গুলো আমি একটু দেখি, বুঝছো? ম্যারিড টু মানে হচ্ছে কাউকে বিয়ে দেওয়া, আর ম্যারিড অফ মানে হচ্ছে নিজে বিয়ে করা। ওকে, এরপর দেখো সিবলিং। সিবলিং মানে কি, সিবলিং মানে হচ্ছে তোমার ভাই বোন, ভাই বোন, অর্থাৎ সিবলিং এর ভিতরে তোমার ভাই বোন দুইটাই আছে, ঠিক আছে? তাহলে এটা ম্যাসকুলাইন ফেমিনাইন নিউট্রাল একটা হবে না, এটা হচ্ছে কমন, কারণ এখানে কি আছে, ভাইও আছে আবার হচ্ছে বোনও আছে, ভাই বোন দুইটাই আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কমন।
নেক্সট, আচ্ছা সিবলিং এটা তো বললাম কমন। এরপরে স্মেল আ র্যাট, স্মেল আ র্যাট, স্মেল আ র্যাট, ঠিক আছে। স্মেল মানে স্মেল আ র্যাট, র্যাট মানে কি? র্যাট মানে হচ্ছে ইঁদুর, র্যাট মানে কি? নো নো হাদি, এই তো তুমি ভুল করছো ভাইয়া। দেখো তুমি কি বলতেছো, হাসিনাকে বিবাহ দেওয়া হয়েছে তাই না? তাহলে দেখো কাউকে যখন বিয়ে দেওয়া হবে তখন সেই ক্ষেত্রে হবে তোমার ম্যারিড টু। তাহলে এমন হইতো যে হাসিনা ইজ ম্যারিড টু মোদি, নরেন্দ্র মোদি। হাসিনা ইজ ম্যারিড টু নরেন্দ্র মোদি, ঠিক আছে? ভুল করছো ভাইয়া। আর যখন হচ্ছে তোমার ম্যারিড অফ হবে তখন সেই ক্ষেত্রে হচ্ছে নিজে বিয়ে করা। রহিম হ্যাজ ম্যারিড টু পিএসসি অফিসার। এই রহিমকে পিএসসি অফিসারের কাছে বিয়ে দিবা নাকি পিএসসি অফিসারকে রহিমের কাছে বিয়ে দিবা? আহারে রহিম, এই রহিম, ইলন মাস্ক, ইলন মাস্ক না, ডোনাল্ড ট্রাম্প, তোমার সাথে তো দেখা হয়েছিল, তো এই ডোনাল্ড ট্রাম্পকে কি বানাই দিল? তোমাকে বিয়ে দিবে? তোমরা এখনো অনেকেই বুঝতে পারো না। এই সবাই তোমরা এই সেন্টেন্সটা তৈরি করো তো, ম্যারিড টু আর ম্যারিড অফ এই দুটো দিয়ে সেন্টেন্স তৈরি করো, তোমরা এখনো বুঝতে পারো নাই। আরে ওয়াফিকা, ছেলেদেরকে মেয়েদের কাছে বিয়ে দেওয়া হয় না, মেয়েদেরকে ছেলেদের কাছে বিয়ে দেওয়া হয়। এই এই ভুল করতেছো কেন? হ্যাঁ ওয়াফিকা, দেখলাম তোমার ফার্স্ট সেন্টেন্সটা হবে এই মানে অ্যানাদার গার্ল, ওইটা হচ্ছে তোমার, ওই অ্যানাদার গার্লটা হচ্ছে আগে বসবে, ঠিক আছে? তুমি তো ছেলেকে মেয়ের কাছে বিয়ে দিতে পারবে না, ইসলাম কি সেটা বলে? মেয়েদেরকে ছেলেদের কাছে বিয়ে দেওয়া হয়, বাট ছেলেরা বিয়ে করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখো স্মেল আর র্যাট, র্যাট মানে কি? র্যাট মানে হচ্ছে ইঁদুর। তাহলে ইঁদুরের ঘ্রাণ কি ভালো না খারাপ বলো তো? অনেক বেশি খারাপ। আচ্ছা, তাহলে এটা ব্যাড স্মেল, নো। তারপরে হচ্ছে ব্যাড মুড, এটাও না। তারপরে হিডেন মিনিং, এটাও না। এটা হচ্ছে এই যে এটা সাসপেক্ট সামথিং রং, অর্থাৎ কোনো কিছু ভুল বলা, বারবার কোনো কিছু ভুল সন্দেহ করা, কোনো কিছু ভুল সন্দেহ করা, সেটা হচ্ছে তোমার স্মেল আ র্যাট, স্মেল আ র্যাট, কোনো কিছু ভুল সন্দেহ করা, কোনো কিছু ভুল সন্দেহ করা, কোনো কিছু ভুল সন্দেহ করা, ঠিক আছে? সবাই বাংলায় সেন্টেন্স লিখতেছে, ইংলিশে লিখো না। আচ্ছা, কোনো কিছু সন্দেহ করা, তাহলে এটা সঠিক অ্যান্সার কি বলতো? কোনো কিছু সন্দেহ করা, সি সাসপেক্ট সামথিং রং, স্মেল আ র্যাট, সাসপেক্ট সামথিং রং। ওকে, সি। একটা সুমাইয়া, একটা গ্রাম্য ভাষায় কথা আছে, আইন দিয়ে মানে কি কি জানি বলে, যে গাইন দিয়ে কি আইন ঠেলা যায়? এটা কিন্তু সম্ভব না। এটা এটা মানে গড গিফটেড ছেলেদের এটা এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে? যে ছেলেরা মেয়েদের বিয়ে করবে, মানে মেয়েদেরকে ছেলেদের কাছে বিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো এটা তুমি বললেই হবে না। ওকে, এই বাদ দাও বাদ দাও, এটা নিয়ে আর কথা বলিও না। তোমাদেরকে ইংলিশে সেন্টেন্স লিখতে বললাম, তোমরা সেন্টেন্স না লিখে তোমরা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এই জন্যই তো ভালো লাগে না তোমাদের। কনফিউশন মানে কনফিউশন থেকে যায়, আজকে এই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার ছিল। আচ্ছা দেখো, এটা বলো, টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তোমার টেল মি ফ্রাঙ্কলি, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে তোমার মানে আন্ডারলাইন ওয়ার্ড, এই যে এটা হোয়াই ইউ ডিড দিস, হোয়াই ইউ ডিড দিস, এইটা কোনটা? টেল মি ফ্রাঙ্কলি। তাহলে এখানে টেল মি হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে? এই যে টেল মি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এই ফ্রাঙ্কলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এইটা হচ্ছে তোমার কিন্তু এখানে অবজেক্ট পজিশনে আছে, ঠিক আছে? টেল মি কি বলবে আমাকে, যে হোয়াই ইউ ডিড দিস, তুমি এটা কেন করছো, তাহলে এটা কিন্তু অবজেক্ট পজিশনে কিন্তু আছে। টেল মি আমাকে বলো, হোয়াট কি বলবো, যে হোয়াই ইউ ডিড দিস, তুমি এটা কেন করলা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অবজেক্ট পজিশনে আছে। যেহেতু অবজেক্ট পজিশনে আছে, তো অবজেক্ট পজিশনে কি হইতে পারে? হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। তাহলে এখানে প্রোনাউন হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখানে ক্লাউজটা হচ্ছে কোন ক্লাউজ? নাউন ক্লাউজ, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপরে সিলেক্ট দ্য সিনোনিম অফ ইনক্লিমেন্ট। ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট এটার সিনোনিম কি? ইনক্লিমেন্ট মানে হচ্ছে তোমার অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন বা হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে? এইটা দেখো, অ্যাফাবল, তারপরে হচ্ছে মিল্ট, এগুলো হচ্ছে তোমার নরম, এগুলো অ্যান্টোনিম। তারপরে হচ্ছে জেনিয়াল, এটাও কিন্তু না। রাইট অ্যান্সার হচ্ছে এইটা রাফ। রাফ মানে কি বলতো? রাফ বা মানে হচ্ছে তোমার কঠিন। রাফ মানে কি? রাফ মানে হচ্ছে কঠিন। রাফ মানে কি? রাফ মানে হচ্ছে কঠিন।
বুঝতে পারছো? রাফ মানে হচ্ছে কঠিন। রাফ মানে কি? রাফ মানে হচ্ছে কঠিন। ওকে, গুড। নাউন ক্লজ। আচ্ছা, এরপরে নেক্সট, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। হেয়ার টিচিং, এই যে টিচিং যেটা আছে, এই টিচিংটা কোন পার্টস অফ স্পিচ? এই যে টিচিং, এটা কি পার্টিসিপল নাকি হচ্ছে কি? হি স্টার্টেড টিচিং হ্যামলেট। দেখো এইখানেও সেম রুল কিন্তু অ্যাপ্লাই করতে পারো। হি হচ্ছে সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে কি? ভার্ব। এখন তুমি যদি ভার্বকে প্রশ্ন করো, হি স্টার্টেড হোয়াট, অর্থাৎ সে কি শুরু করছে, অর্থাৎ তুমি এটা কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারতেছো, যদি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো বলতো? এটাকে আমরা কিন্তু পার্টিসিপল বলতে পারতেছি না, ইনফিনিটিভ তো না, ভার্বাল নাউন। এই ভার্বাল নাউনটা চিনো? ভার্বাল নাউন কখন হয় জানো? যখন যদি তোমার অফ বসে, ঠিক আছে, দা বসবে, শুরুতে দা বসবে, দা, এরপরে হচ্ছে তোমার আইএনজি ফর্ম, এরপরে যদি প্রিপোজিশন অফ থাকে বা যে কোনো প্রিপোজিশন থাকুক, তখন এই মাঝখানের যে আইএনজি ফর্মটা থাকবে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ভার্বাল নাউন। যেমন আমি বললাম দা, এখানে এটাকে যদি আমি ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করতাম, দা টিচিং অফ হ্যামলেট। এই যে দা টিচিং অফ হ্যামলেট বললাম, এইখানে এই টিচিংটা হচ্ছে কি বলতো? এই টিচিংটা হচ্ছে তোমার ভার্বাল নাউন। এই টিচিংটা কি? টিচিংটা হচ্ছে ভার্বাল নাউন। সো এইখানে টিচিংটা হয়তো কি? ভার্বাল নাউন। তাহলে এইখানে কিন্তু তোমার ভার্বাল নাউন হিসেবে হচ্ছে না, কারণ অফ, দা প্লাস অফ নাই। সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা জিরান্ট বলবো। এই সবাই বলো, জিরান্ট এবং ভার্বাল নাউন এই দুইটার ভিতরে পার্থক্যটা বুঝতে পারছো? জিরান্ট এবং ভার্বাল নাউন পার্থক্য বুঝছো? জিরান্ট এবং ভার্বাল নাউন পার্থক্য বুঝছো? অর্থাৎ যদি দা এরপরে হচ্ছে তোমার আইএনজি ফর্ম, এরপরে হচ্ছে অফ, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ভার্বাল নাউন, ঠিক আছে। আর যদি হচ্ছে এই ফরম্যাটে না থাকে, অর্থাৎ আর্টিকেল, তারপরে হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি, এরপরে হচ্ছে প্রিপোজিশন, এই ফরম্যাটে যদি না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ট। অনেক কনফিউশন এবং হচ্ছে অনেক ট্রিকি। ভেরি গুড রোজ। এরপর আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। আই হার্ড হার সিং, এটার প্যাসিভ ফর্ম কি হবে? এটার প্যাসিভ ফর্ম প্রথমটা দেখি কি? শি ওয়াজ হার্ড সিং, এটা তো হচ্ছে না। শি ওয়াজ হার্ড টু বি সাং, এটাও তো হচ্ছে না, কারণ টু বি সাং এটা তো হবে না। শি ওয়াজ হার্ড সাং, নো। এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই যে এটা, টু সিং বাই মি। শি ওয়াজ হার্ড টু সিং বাই মি, যখন প্যাসিভ হবে তখন অবশ্যই তোমার এই প্রিপোজিশনটা কি? টু তোমার ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রিপোজিশনটা তোমার নিয়ে আসতে হবে। গুড ওয়াফিকা, ডান। ওকে, এরপরে বলো, দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু। আচ্ছা, এই তোমরা কি কিছু দেখতে পারতেছো? এই যে এইরকম একটা প্রশ্ন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে আসছে না? চারুকলা ইউনিট না কোথায় জানি আসছে, এই যে প্রিফিক্স থেকে চারুকলা ইউনিট না কিসের একটা প্রশ্ন সলভ করলাম জানি। আচ্ছা, এখান থেকে কিন্তু মনে হয় আসছিল। তাহলে নন ক্যান বি অ্যাডেড টু, নন এখানে কোথার সাথে অ্যাড করা যায় বলো তো? নন রেগুলার কিন্তু আমরা বলি না, আমরা বলি হচ্ছে ইররেগুলার। আমরা কি বলি? ইররেগুলার বলি। অফিস এটার সাথে আসলে যায় না। তারপর হচ্ছে উভয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ডিস ব্যবহার করি, ডিস উভয়। তো সঠিক আনসার এইটা, নন পার্টিশন। অর্থাৎ পার্টিশন মানে কি? পার্টিশন মানে হচ্ছে তোমার কি বলো এটাকে, মানে পক্ষপাতী। তাহলে নন পার্টিশন মানে হচ্ছে তোমার নিরপেক্ষ। নন পার্টিশন মানে কি? নিরপেক্ষ। নন পার্টিশন মানে হচ্ছে নিরপেক্ষ। নন পার্টিশন না, নন অফিস হয় না। জালাল তাহের, নন অফিস হয় না, নন পার্টিশন। হি ইনসিস্টেড অন, এইটা বলো। আমরা জানি এই যে ইনসিস্টেড অন যদি থাকে, ইনসিস্টেড অন, ঠিক আছে, ইনসিস্টেড অন, এরপরে অবশ্যই কি হবে? এখানে পসেসিভ ফর্ম হবে, ঠিক আছে। এখানে যেহেতু মানে ইয়া আছে, ভার্ব প্লাস আইএনজি, মানে হচ্ছে তোমার জিরান্ড আছে, জিরান্ড থাকার কারণে এর পূর্বে কি বসবে বলতো? পসেসিভ ফর্ম বসবে। তাহলে হিমসেলফ, হিম, হি এগুলো হবে না। রাইট অ্যান্সার হচ্ছে এই যে ডি, হিস। হি ইনসিস্টেড অন হিস লিভিং দ্য হাউস, হি ইনসিস্টেড অন হিস লিভিং দ্য হাউস। সি কোনটা অ্যান্সার দিতেছো? ইনসিস্টেড অন হিমসেলফ না, ইনসিস্টেড অন হিস লিভিং দ্য হাউস।
ডি, ভেরি গুড, হিজ। তোমরা অ্যান্সার এবিসিডি দিবা না, কারণ নাম্বার নাই তো, তোমরা হচ্ছে ইয়া করবা, ওই যে মানে ডিরেক্ট অ্যান্সারটাই লিখে দিবা, ডিরেক্ট অ্যান্সারটাই লিখে দিবা, ঠিক আছে। এরপরে অ্যাচিলস হিল, অ্যাচিলস হিল এর মানেটা কি? অ্যাচিলস হিল এটা সবাই জানো, এটার মানে হচ্ছে উইক পয়েন্ট। এটার মানে হচ্ছে কি, এই হিল, হিল মানে হচ্ছে তোমার পায়ের যে পাতা আছে না, পায়ের পাতা, পায়ের পাতা, ঠিক আছে, পায়ের পাতা, মানে পাতা বলতে কবজির নিচে যেটা থাকে আর কি, ঠিক আছে। তাহলে অ্যাচিল এটা তোমার হচ্ছে এরকম গ্রিক পুরাণের বিষয় এরকম আছে, তার মা নাকি হচ্ছে তাকে ওই মানে গঙ্গার পানিতে হচ্ছে একদম পা ধরে এরকম তাকে নাকি চুবাইছে, ঠিক আছে। এখন ওই পা ধরে যে চুবাইছে, তার পুরো শরীরে কখনোই নাকি হচ্ছে তোমার তীর লাগে না, তার ওই পা দিয়ে যেই জায়গাতে ধরছে ওই জায়গা হচ্ছে তার হচ্ছে দুর্বল পয়েন্ট। ওই জায়গাতে যদি তাকে তীর লাগানো যায়, তাহলে সেই ক্ষেত্রে সে কি হবে, সেই ক্ষেত্রে সে হচ্ছে মানে মারা যাবে। এই জন্য তার যে দুর্বল পয়েন্ট ছিল, তার দুর্বলতার জায়গা ছিল, এই কারণে অ্যাচিলস হিল দ্বারা বোঝায় যে উইক পয়েন্ট। গুড। স্নেহা আক্তার সিনথিয়া, অনেকদিন পর ক্লাসে দেখলাম। ওকে, হি ডাজ নট অ্যাডহেয়ার, আমরা জানি এই অ্যাডহেয়ার এরপরে কি বসে, অ্যাডহেয়ার এর পরে টু বসে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে গত বছর, তার আগের বছর, প্রতি বছর থেকে কিন্তু প্রশ্ন করতেছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে জেইউর জন্য তো গুরুত্বপূর্ণই। অ্যাডহেয়ার টু, অ্যাডহেয়ার টু, ঠিক আছে, মাই প্রিন্সিপাল। অ্যাডহেয়ার টু মানে হচ্ছে মেনে চলা। এই যে মিলেনিয়াম, মিলেনিয়াম মানে কি, এগুলো প্রশ্ন জাহাঙ্গীরনগরের আসে, ঠিক আছে। মিলেনিয়াম, মিলেনিয়াম মানে হচ্ছে তোমার 1000 বছর। 1000 বছরকে কি বলা হয়, 1000 বছরকে বলা হয় মিলেনিয়াম। 1000 বছরকে কি বলা হয়, 1000 বছরকে বলা হয় মিলেনিয়াম। এবং এই মিলেনিয়ামের বানানটা সবাই লেখো তো, মিলেনিয়ামের সবাই বানানটা লেখো, স্পেলিংটা লেখো, MILLE, 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 NNIUM, NNIUM। এই যে মিলে, MILLE, তারপরে হচ্ছে NNIUM, MILLE, তারপরে হচ্ছে NNIUM, মিলেনিয়াম, MILLE, মিলেনিয়াম। 1000 বছরকে কি বলা হয়, 1000 বছরকে বলা হয় মিলেনিয়াম, 1000 বছরকে বলা হয় মিলেনিয়াম। হু হ্যাজ ব্রোকেন দিস জক, এটার প্যাসিভ। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে অ্যাসার্টিভে করি। হ্যাঁ, অ্যাসার্টিভ যদি দেখি তাহলে কোনটা হলো বলো তো, অ্যাসার্টিভ তারপরে মানে হু থাকলে বাই হোম হবে, তাহলে এখানে বাই হোম আছে, এখানে বাই হোম আছে, এখানে বাই হোম আছে, এখানে হোম আছে, সো এটা বাদ। এরপরে দিস জক, আমরা জানি এই যখন কোশ্চেন হবে এরপরে একটা হেল্পিং ভার্ব বসাতে হবে, এখানে হেল্পিং ভার্ব নাই, সো এটাও বাদ। এখানে হেল্পিং ভার্ব আছে, এখানে হেল্পিং ভার্ব আছে, এখানে দিস জগ, এখানে দিস জগ, এখানে বিন দিছে, বিন ব্রোকেন, এখানে দিছে শুধু ব্রোকেন। তাহলে দেখি এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরবর্তী টেন্স কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হবে, তাহলে এটা হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ, বাই হোম হ্যাজ দিস জগ বিন ব্রোকেন। অনেক সুন্দর কিন্তু একটা কনফিউশন তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, যে যেই টেন্সে থাকবে তার পরবর্তী টেন্সের হেল্পিং ভার্বটা জাস্ট তোমাদেরকে বসাতে হবে। গুড।